প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের সম্মুখে শান্তি পারাবার অনুষ্ঠানে আজকের ৫৫তম যে পর্ব, সেই পর্বে আমাদের সম্মুখে উপস্থিত আছেন উত্তম পুরকাইত, পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছেন। উত্তম পুরকাইত আমাদের কাছে পরিচিত মূলত উজাগর পত্রিকার জন্য। আমাদের বাংলাদেশে লিটল ম্যাগের চর্চার জগতে লিটল ম্যাগের কাজ যারা করেন তাদের কাছে উত্তম পুরকাইত একজন সিরিয়াস সম্পাদক। আসলে শুধু সম্পাদকই নন, সম্পাদক ছাড়াও, সম্পাদনা ছাড়াও তার একটা সৃষ্টিশীল জগৎ আছে। সেই সৃষ্টিশীল জগৎটা আমরা একটু অনুসন্ধান করি তাকে। আমাদের আজকের এই পর্বে উত্তম পুরকাইত তার একটা পূর্ণাঙ্গ পোর্ট্রেট আমাদের সঙ্গে উপস্থাপিত হবে বলে বিশ্বাস করি। তার আগে আমরা একটু বলতে চাই যে আমাদের দুই বাংলায় লেখালেখির জগতে, সম্পাদনার জগতে এবং আমরা যারা বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি এবং বাংলা ভাষার নিয়ে যারা কাজ করছেন সাহিত্যের অঙ্গনে, সেখানে যে বিষয়টি আমরা দেখতে পাই, সেখানে আমাদের যেটা ধরা পড়ে সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের লিটল ম্যাগের চর্চার জগৎ অত্যন্ত সমৃদ্ধ এবং অনেক ভালো ভালো সংখ্যা হয়েছে। সেই ভালো ভালো সংখ্যাগুলোর মধ্যে, ভালো ভালো কাজগুলোর মধ্যে অনেক গুণী সম্পাদকের মধ্যে আমরা উত্তম পুরকাইতকে খুব সহজেই ছেকে তুলতে পারি। তার উজাগর যে পত্রিকা, সেটি প্রথম বেরিয়েছিল ২০০৩ সালের জুলাই মাসে। এই পত্রিকা বেশ কিছু বিশেষ সংখ্যা করেছে, আমাদের হাতেও এসছে। যেমন আমি কিছু নাম করতে পারি: শতবর্ষে সুবোধ ঘোষ, এটি ২০০৯ সালে বেরিয়েছিল এই পত্রিকাটি। জ্যোতিরিন্দ্র নন্দী সংখ্যা ২০১০ সালে, পরের বছরই বেরোয়। রামায়ণ ও রবীন্দ্র সংখ্যা, যেটি বিখ্যাত হয়েছিল এবং প্রচুর কাটতি হয়েছে পত্রিকার রামায়ণ ও রবীন্দ্র সংখ্যার জন্য, যার চাহিদা এখনো আছে, ২০১১ সালে। নরেন্দ্রনাথ মিত্র সংখ্যা, রমাপদ চৌধুরী সংখ্যা, নারায়ণ গঙ্গোপাধ্যায় সংখ্যা, পার্টিশন, মানবাধিকার, গণতন্ত্র, সাহিত্য সংখ্যা, জগদীশ গুপ্ত সংখ্যা, ভাষা, সমাজ, ভাষা সংখ্যা, অচিন্ত সেনগুপ্ত সংখ্যা এবং বাংলাদেশ অর্থাৎ সাম্প্রতিক বাংলাদেশ সংখ্যা ২০২৫, এটি গত বছর বেরিয়েছিল। এবং এই সংখ্যাগুলো উজাগর বের করেছে এবং উজাগর পত্রিকার এইসব সংখ্যার ভেতর দিয়ে আমরা উত্তম পুরকাইতের সম্পাদনায় যে মুন্সিয়ানা, সেটি আমরা দেখতে পাই। কার্যত আসলে সাহিত্যের যে গবেষণা, সাহিত্যের যে সৃষ্টিশীলতা, সেখানে আসলে অনেকেই কাজ করে, অনেক বড় বড় লেখক আছেন। সেই জন্য হয়তো উত্তম পুরকাইতটা আমাদের কাছে ওভাবে লেখালেখির জগৎটা আমরা তার পাই না, কিন্তু তার লেখালেখির জগতে আমি দেখতে পাচ্ছি, তার সাথে আলাপ করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে তিনি লেখালেখির জগতেও বেশ সমৃদ্ধ এবং বাংলা সাহিত্যের যে গবেষণা, সে গবেষণার অঙ্গনেও তিনি একটা দৃঢ় অবস্থান নিয়ে আছেন। মঙ্গল কাব্যে বাঙালির পুরানো ইতিহাস, এটি তার পিএইচডি গবেষণা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি সম্পন্ন করেছেন। পুরাণ ইতিহাস মঙ্গল কাব্য, এটাকে তিনি একদম নিজের মতো করে রেনোভেশন করে পুরাণ, আমাদের লোকায়ত জীবন, লোকজীবন, এগুলো বিষয়কে তিনি তার রিসার্চের অংশ করেছেন এবং তার রিসার্চ এক অর্থে এক ধরনের নতুন আলাদা একটা দিকপাত ফেলে গেছে আমাদের গবেষণার জগতে।
এছাড়া তিনি গল্প লেখেন। গল্প লেখার মধ্যে গল্পের যে বইগুলো আছে বেশ সময় ধরেই গল্প লিখছেন। আসলে আমাদের সামনে এসছে দেরিতে, এবং আমিও তেমন তার গল্পের সাথে পরিচিত নই। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের গল্পের তালিকা যদি দেখি, সেখানে সবভাস, এটি ছোঁয়া প্রকাশনী থেকে বেরিয়েছে 2013 সালে। স্বর্গছায়া, এটাও ছোঁয়া প্রকাশনী থেকে বেরিয়েছে 2017 সালে। কানা নদীর খোঁজে, এটি বেরিয়েছে 2022 সালে। শহরে ধানের গন্ধ, এটি বিখ্যাত গল্পের বই, এটা এবছরই বেরিয়েছে, এবং এটি আমাদের মিডিয়া পাবলিকেশন হাউসে বিভিন্ন জায়গায় এই বইটির প্রচার আমি দেখেছি, এবং এটি একটি আলাদা এক্সেপশনাল গল্পের বই তার, শহরে ধানের গন্ধ। আর সম্পাদনার কাজও তিনি করেছেন। সম্পাদনার জগতে বিচিত্র জিনিস নিয়ে তিনি কাজ করেছেন। সুবোধ ঘোষের অযান্ত্রিক শিল্পী, রমাপদ চৌধুরী, জ্যোতিরিন্দ্র নন্দী, এছাড়া বাংলার ধর্ম, দেবতা, উৎসব, বাংলার ধর্ম, সংস্কৃতি, দেবতা মানুষ, মোগল যুগে স্ত্রী শিক্ষা, এ সমস্ত বিষয়ে তিনি সম্পাদনা করেছেন। এবং সম্পাদিত যে গ্রন্থগুলি, সেগুলো আসলে তার সম্পাদিত যে পত্রিকা তার মতোই বেশ ঝলকিত এবং উদ্ভাসিত বিভিন্ন জ্ঞানে, চিন্তায়, ধারণায়। আমরা আরো বলতে পারি যে সংস্কৃতি বিষয়ক কিছু প্রবন্ধ এবং বই পুস্তক তার আছে, এবং কথা সাহিত্য, বিশেষ করে ছোট গল্প বিষয়ক তার বেশ কিছু আর্টিকেল, প্রবন্ধ, সেটির সংখ্যা তো অনেকগুলো হবে। আমি প্রায় গোটা 25-30 প্রবন্ধ তার বিভিন্ন পত্র পত্রিকায়, বই পুস্তকে সন্নিবিষ্ট হয়েছে। তো আমরা আসলে এই সমস্ত বর্ণনা এবং ফিরিস্তির বাইরে আমরা আসলে এই লেখককে একটু জানতে চাইব, এবং তার কাগজ করার ক্ষেত্রে যে দক্ষতা, এবং তার যে গবেষণা সম্পর্কে যে প্যাশন, গবেষণার যে ফিল্ড, সে ফিল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন কাজ তিনি করেছেন, নতুন উদ্ভাসন আছে, এবং নতুন জিনিসকে তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন, যেগুলো আমাদের সময়ের সাথে সমকালীন সমাজের সঙ্গে তিনি রেনোভেশন এক প্রকার নিজে তৈরি করার চেষ্টা করেছেন। জ্ঞানকে উৎপাদন তিনি করেছেন, এবং জ্ঞানের ধারণা গুলোকে আমাদের যে এপিস্টেমোলজিক্যাল ওয়ার্ল্ড, সেখানে একটা নতুন দিগন্ত তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন। আমরা সেগুলো নিয়ে তার সাথে আলাপ করব। আমরা এই গুণী মানুষটিকে পেয়ে আমাদের এই আজকে আসলে ধন্য, এবং আমরা বেশ তার প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। উত্তম, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। এই সম্মুখে শান্তি পারাবার, আপনাদের এই যে পেজ, এই পেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই পেজের যারা সঞ্চালক, মানে পেজের যারা পরিবার এর সদস্য, যারা শ্রোতা, অনেকগুলো এপিসোড হয়েছে, তাদের সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তো এই সম্মুখে শান্তি পারাবার, এই যে চুম্বক, এই চুম্বকটা দেখার পর আমার একটা স্মৃতি খুব আমাকে আলোড়িত করছে কয়েকদিন ধরেই। তো এই স্মৃতিটা আমি একটু শেয়ার করতে চাই। হ্যাঁ, মানে সেটা সত্যিই যে সাহিত্য আমাদের কতটা শান্তির জায়গা হতে পারে, এটা আমি প্রত্যক্ষ করেছিলাম যখন আমি ছাত্রাবস্থায় আছি। সেটা 1993 সাল, যখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনার জন্য ভর্তি হয়েছি সবে। কিন্তু আমার প্রত্যন্ত গ্রামে আমার বেড়ে ওঠা, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে দৈনিক যাওয়ার মতো আর্থিক সঙ্গতি তখন আমার ছিল না। তো সে সময় আমার এক আত্মীয় আমাকে বললেন যে কলকাতায় একজন আত্মীয় আছে, টালিগঞ্জের কাছে, ওই টালিগঞ্জ নয়, হচ্ছে আমাদের কালীঘাট টামডিপুর কাছে, ওইখানে একটা বস্তিতে তুমি যদি থাকো, ওখানে বাচ্চাদের পড়াবে আর ওখান থেকে বিশ্ববিদ্যালয় যাতায়াত করবে। তো আমি সেই আমার কাকার সঙ্গে গেলাম। গিয়ে তখন তো সদ্য স্নাতক পাশ করেছি, মাথার মধ্যে জীবনানন্দ ভর করে আছে। ট্রাম লাইন দেখলেই মনে পড়ে যাচ্ছে যে সেই এক কবি, তার
সেই ট্রাম লাইন দেখলেই মনে হচ্ছে আহত জীবনানন্দকে যেন দেখছি। তো ওখান থেকে নেমে টামডিবুতে, টালিগঞ্জ টামডিবুতে নেমে আমি হাঁটতে হাঁটতে সেই একটা বস্তির মধ্যে, বর্ষার সময় গোটা বস্তি একেবারে জলমগ্ন। আর তখনকার কলকাতায় বস্তিগুলোতে ছিল মোষ খাটাল, যার ফলে ভীষণ আহ নোংরা। মানে এখনকার, মানে আমরা গ্রামের মানুষ বহুত নোংরা দেখেছি, কিন্তু নাগরিক আবর্জনা যে কি ভয়ানক হতে পারে, তো সেই জি। অভিজ্ঞতা আমার কাছে এক ভয়ানক অভিজ্ঞতা। আমি সেই প্রায় আহ, আহ, উম, আধ হাঁটু নোংরা জলের মধ্যে দিয়ে সেই বস্তির মানুষগুলোর কাছে যাচ্ছি। তো সেখানে ওই জলের মধ্যেই ছোট ছোট দ্বীপের মতো এক একটি দরমা দিয়ে ঘেরা ছোট ছোট ঘর। তো সেখানেই একটি বাড়িতে আমি গিয়ে উঠলাম। তারা আমাকে ভীষণ আত্মীয়তার সঙ্গে গ্রহণ করলেন, কিন্তু ওই ভয়ঙ্কর পরিবেশে আমি একটা রাত্রির বেশি ওখানে কাটাতে পারি। কিন্তু আচ্ছা। আশ্চর্য ঘটনাটা ঘটলো ঠিক তার পরের দিন, যেদিন আমি সকালবেলা ঠিক করলাম যে না, এই পরিবেশে আমার পক্ষে থাকা অসম্ভব, আমাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো হুম। আমি ওই জল পেরিয়ে পেরিয়ে বেরিয়ে আসছি, হঠাৎ দেখলাম একটি ঝুপড়িতে অনেক মানুষ ভিড় করে আছে, এবং তার ভিতরে পুরো ভর্তি। সামনে যে ছোট্ট একটুখানি দাওয়া মতো ছিল ওইটাও ভর্তি, এবং অনেকেই আধ হাঁটু ওই নোংরা জলের মধ্যে দাঁড়িয়েই কিছু একটা হচ্ছে ওখানে, সেটা দেখছেন। তো আমার খুব কৌতূহল হলো এই পরিবেশে এখানে কি হচ্ছে। তো আমি হাঁটতে হাঁটতে গিয়ে সেই ঝুপড়িটায় গিয়ে আমি যখন উঁকি মারলাম, আমি স্তম্ভিত হয়ে গেলাম, খুব শিহরিত হই। আজও পর্যন্ত দেখলাম ওই পরিবেশে ওই জলের মধ্যে ওইভাবে দাঁড়িয়ে সকলে শুনছে, যেটা সেটা হচ্ছে ভিতরে একজন মানুষ হেমচন্দ্রের বৃত্রসংহার কাব্য উদাত্ত কণ্ঠে পাঠ করছেন। আচ্ছা। আহা, কত মানুষ ওইভাবে ওই পরিবেশে দাঁড়িয়ে তারা সেটা শুনছে। তো আমি তখন মানে বিস্মিত চমকিত হয়েছিলাম যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যিক ইতিহাস বইয়ে পড়েছি যে মেঘনাদ বধ কাব্য অবলম্বনেই হেমচন্দ্র বৃত্রসংহার লিখেছিলেন, কিন্তু সমকালে বৃত্রসংহার মেঘনাদ বধের কাব্যের অধিক জনপ্রিয়তা পেয়েছিলেন। তো আমি সেদিন প্রত্যক্ষ করলাম, এবং প্রত্যক্ষ করলাম সত্যিই মানুষ সাহিত্যকে কতটা ভালোবাসতে পারে। ভালোবাসি। তো ঠিক, এটা ঠিক। একটা অনন্য হুম। স্মৃতি। এই স্মৃতিটা দিয়েই আমি আপনাদের এই পেজের সকল এই শান্তির পারাবারকে আহ এ জানালাম, ধন্যবাদ জানালাম। না, না, দুর্দান্ত। খুব ভালো একটা অভিজ্ঞতা। এটা আমরা আমরা উপভোগ করলাম আরকি। খুব সুন্দর লাগলো। হুম, ভালো লাগলো। উত্তম, আপনার আসলে যেটি বিশেষ সেটি হচ্ছে যে এই যে কাজ এবং পত্রিকা করার হুম, নেশা, এটা তো অনেক বছর হয়ে গেল। প্রায় হুম, প্রায় ২৫ বছর। হুম, হয়নি, ২৫ বছরের কাছাকাছি। ২০০৩ সাল হুম, থেকে আজকে ২৬। ২৬ সাল। উজা আ মানে উজাগর তো অনেক দূর এগিয়েছে। প্রতি বছরই হুম, সংখ্যা বেড়েছে। স্পেশাল হুম, সংখ্যা হয়েছে। এবং আমরা সংখ্যাগুলো দেখেছি, বেশ ঢাউস একেকটা সংখ্যা অনেক বড়। মানে এই পেজ তো কোনো কথা নয়। কিন্তু এগুলোর মধ্যে যে কোয়ালিটি আমাদের কাছে যে কটা হাতে এসছে, যেমন নারায়ণ গঙ্গোপাধ্যায় হাতে এসছে, রমাপদ চৌধুরী হাতে এসছে, নরনাথ মিত্র হাতে এসছে, বাংলাদেশ সংখ্যাটা হাতে এসছে। তো এগুলোতে আমাদের যেটা বিষয় সেটা মনে হয়েছে, আমার মনে হয়েছে যে পত্রিকাগুলো আসলে একটা এই আমাদের এই মানে একেকটা সংখ্যা আমার কাছে মনে হয়েছে যে একেকটা দিক আমাদের ভেতরে উন্মোচিত হয়েছে, এবং সেই সাথে সাথে একটা লেখক সম্পর্কে যত গভীরে যাওয়া যায় সেটার একটা সূত্রপাতও আছে কাগজগুলোর ভেতরে। তো এবং আপনি যে এই সংখ্যাগুলো বাছাই করে নিয়েছেন, যে নবাবতী চৌধুরী, নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মশতবর্ষ হয়েছে, এবং অন্যান্য যারা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশ সংখ্যা, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এবং বাংলাদেশের পাঠকরা আসলে আহ, আমাদের এই যে এই ২০২৪-এর পরে একটু দুই বাংলার মধ্যে একটু যোগাযোগটা নানা রকম সমস্যায় পড়েছে, কিন্তু তারপরেও এই ২০২৫-এর যে বাংলাদেশ সংখ্যাটা সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের এখানে খুব কম এসছে। তারপরেও ওই টানা হ্যাচার মধ্যেও দেখেছি বেশ ভালো একটা সংখ্যা হয়েছে। তো এগুলো আপনি করছেন, তো এটার একটু যদি মানে উজাগরের হিস্ট্রিটা একটু যদি আমাদের সামনে যদি তুলে ধরেন, কাগজ করার উজাগর ইতিহাস। পত্রিকা করার মধ্যে আমার যে কারণে আমি এই লিটল ম্যাগাজিন করতে এলাম আর কি,
সেইটার কারণ হচ্ছে যে আমি 96 সালে MA পাশ করার পর উম, আমি কলকাতার সঙ্গে যোগাযোগটা রাখার জন্য আমি তখন ভারতীয় গণনাট্য সঙ্গে গান শিখতে শুরু করি। তো সেই হ্যাঁ, সূত্রে আমি কলকাতায় যাতায়াত, কারণ আমি জানি আমাকে কলকাতা থেকে পাশ করার পরে আমি যদি ঘরে বসে যাই আমার গ্রামে, তাহলে আমি হুম, আবার পিছিয়ে পড়বো। তো সেই জন্য আমি হুম, প্রতি সপ্তাহতেই কলকাতায় যাতে যেতে পারি, সেজন্য গণসঙ্গীত শেখা শুরু করি ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য দপ্তরে। সেটা আমার কাছে একটা বিরল অভিজ্ঞতা হয়েছিল। অনেক গুণী মানুষ, ভিবল সারা থেকে অনেক গুণী মানুষের কাছাকাছি পাওয়া সেটা হুম, হয়েছিল। হুম, তো ওই সময় আমি দেখেছি যে যতগুলো বইমেলা, লিটিল ম্যাগাজিন মেলা বিভিন্ন জায়গায় হয়, আমি জি, সর্বত্র গিয়ে দেখেছি যে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ওই বছর প্রায় 350 ছাত্র হুম, স্নাতকোত্তর করেছিলাম বাংলা ভাষা ও সাহিত্যে। কিন্তু আমি কোথাও ওই 350 জনের মধ্যে একজন কোনো প্রতিনিধিকে আমি হুম, খুঁজে পাইনি। খুঁজে পাইনি আহ, আমাদের কাউকে। তো তখন আমার খুব খারাপ লেগেছিল যে এতজন আমরা সাহিত্য নিয়ে পড়াশোনা করলাম স্নাতকোত্তর পর্যন্ত, একজনও আমাদের কোনো প্রতিনিধি লিটল ম্যাগাজিনের থাকবে না। হুম, তো তখন আমি ছাত্রদের নিয়ে, আমি যাদের পড়াতাম ছাত্রদের নিয়ে একটি আড্ডার ব্যবস্থা করি। সেই আড্ডা এখনো হয়, সেটা আমাদের উজাগর ঘরোয়া আড্ডা বলে পরিচিত। ওটা 2000 আচ্ছা, সাল থেকে আমি শুরু করি। হুম, সেই আড্ডা এখনো হয়, বছরে দুটো আড্ডা আমাদের একেবারে হয়, সেটা 25শে বৈশাখ আর হচ্ছে মহালয়া। তো এই হুম, আড্ডায় আমি প্রথমে চেষ্টা করি যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা লেখালেখি, আহ, যাদের মধ্যে আছে কিছু ভাবনা চিন্তায়, তাদের করা। এই সময়ে আমি লিটল ম্যাগাজিন গুলোর সঙ্গে যোগাযোগ শুরু করি। অমিয় ভূষণ সংখ্যা আহ, হাতে পাই এর দিবারাত্রির কাব্যে, এবং সেই হুম, সংখ্যাটি পড়ে আমি সম্পাদককে চিঠি লিখি এবং সম্পাদক আমাকে ডেকে পাঠান। তারপরে হুম, কলকাতায় চিঠিতেই ডেকে পাঠান, তারপরে কফি হাউসে আফিফ ফুয়াদ এবং একসঙ্গে সাধন চট্টোপাধ্যায়, সুচিন দাস, সমীর চৌধুরী, যারা আমাদের ওই সময়কার খুব শক্তিশালী লেখকেদের সঙ্গে আমার আলাপ শুরু হয়। এবং 2003 সালে এসে আমি ঠিক করি যে আমরা এবার একটা আহ, পত্রিকা করব। হুম, এবং সেই পত্রিকার জন্য আমরা যখন করছি, তখন আমাদের ছাত্রছাত্রীরাও লিখছেন। আমাদের এই অঞ্চলে যারা আহ, আমাদের শিক্ষক ছিলেন, তাদের মধ্যে যারা লেখালেখি করতেন, আমরা তাদের কাছে গেলাম, তাদেরকে উপদেশক হুম, মন্ডলীর মধ্যে আনলাম, নিয়ে এসে আমার কলেজের ভাইস প্রিন্সিপাল, আরো সব এরা যারা ছিলেন এই অঞ্চলে সংস্কৃতি মনস্ক মানুষ যারা, তাদেরকে একত্রিত করলাম, করে আমরা ঠিক করলাম যে, এবং লেখালেখি তারপরে সংগ্রহ করলাম। এবং আমাদের প্রথম সংখ্যাতেই আমরা যে লেখাগুলো দেখেছিলাম সেগুলো সত্যিই আমার এখনো বিস্ময় লাগে যে আমি একদম উজাগরের প্রথম সংখ্যা, আমরা আমাদের আসলে বিশেষ সংখ্যাগুলোই পাঠকের কাছে অধিক পরিমাণে গেছে। হুম, কিন্তু আমি হুম, বলি যদি কোনো আগ্রহ থাকে, তাহলে হুম, আমাদের 2003 থেকে 2009 পর্যন্ত আমরা যে 8টি সাধারণ সংখ্যা করেছিলাম, তার প্রবন্ধ এবং গল্প এর অংশ যদি কেউ দেখেন, জি, তাহলে বুঝতে পারবেন যে আমরা ওই সময়ে আমরা কত হ্যাঁ, ভালো লেখা পেয়েছিলাম, কত এর কাছে লেখা পেয়েছিলাম। তো সেই লেখাগুলো নিয়ে যখন আমরা ঠিক করছি কলকাতায় উদ্বোধন হবে, এতে জীবনানন্দ সভাঘরে উদ্বোধন হবে। আমি উদ্বোধন ঠিক করেছিলাম, আমাদের গণনাট্য সংঘের সভাপতি তখন হীরেন চট্টোপাধ্যায়, এই হীরেন চট্টোপাধ্যায়। তো সেই হীরেন বাবু থাকবেন। কিন্তু হঠাৎ করে আমাদের একজন সদস্য হঠাৎ বলে বসলো যে আচ্ছা, এটা তো আমাদের মুখ্যমন্ত্রী তো এখন সংস্কৃতি মন্ত্রী, তো মুখ্যমন্ত্রীকে দিয়ে যদি আমরা উদ্বোধন করাই। আমি বললাম, হুম, একটা লিটিল ম্যাগাজিন আচ্ছা, মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর কি আছে? আমি কিছুতেই হুম, রাজি হলাম না। তো কিন্তু সে বললো যে না, উনি তো সংস্কৃতি মন্ত্রীও, মানে আমি যখন বলছি তখন আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতি মন্ত্রী। তো সে কিছুতেই নাছোড় বান্দা,
অথচ আমি জানি ওদের পরিবার জাতীয় কংগ্রেসের মানুষ, সবাই, ওর বাবা জাতীয় কংগ্রেসের থেকে দাঁড়ান, নির্বাচিত হন। তো সে আমাকে প্রচন্ড এ করলো যে না, তোমাকে কিছু করতে হবে না, আমি মুখ্যমন্ত্রীকে একটা চিঠি লিখব, তুমি হুম শুধু একটা সই করে দেবে। হুম বলে আমি জানি একটা চিঠি মুখ্যমন্ত্রীর কাছে গেলে সে চিঠিটা কি উত্তর আসবে, ও হুম পৌঁছাবে কিনা তার ঠিক নেই। আমি আমার মতো করেছি। তারপরে সে চিঠি লিখে বসলো, আর 8 দিন পরেই আমার কাছে উত্তর এসে হাজির হলো যে মুখ্যমন্ত্রী লিটল ম্যাগাজিন উদ্বোধন করবেন। আচ্ছা। জীবনানন্দ সভাঘরেই উদ্বোধন করবে। তো আমি তো অবাক হয়ে গেলাম যে কোথাও কাউকে আমি বলিও নি, কোনো এও করিনি। আর এভাবে একটা পুরো চিঠির মতো একটা চিঠি গিয়ে পৌঁছালো। হুম আর সে তারপরে আমরা তড়িঘড়ি উদ্যোগ নিলাম যে যত হুম তাড়াতাড়ি সংখ্যাটা করা যায়। জীবনানন্দ সভাঘর ডেট করে বুক করে আবার ওনাকে জানালাম, এবং উনি সম্মত হলেন। যার ফলে আমাদের পত্রিকাটা উদ্বোধন হওয়ার কথা ছিল 19শে জুলাই, হুম জীবনানন্দ সভাঘরে। কিন্তু 4 দিন আগে উনি আমাদের জানালেন যে দার্জিলিং একটা সমস্যা হয়েছে, ওনাকে চলে যেতে হবে। তাই ওই দিন উনি থাকতে পারবেন, আমরা যদি পত্রিকাটা রেডি করতে পারি তাহলে মহাকরণে উনি উঠবেন। তো সেই জন্যই আমাদের পত্রিকা ওই 14ই জুলাই হয়ে গেল। 14ই জুলাই হুম আমরা মহাকরণে সেই পত্রিকা, আমি সংখ্যাটা একটু দেখাই, একেবারে প্রথম সংখ্যা যেটা, এইটা হচ্ছে আমাদের একদম প্রথম সংখ্যা উজাগরের। আচ্ছা। রবীন্দ্রনাথের যে ছবি, হুম সেটাকে আমি এই প্রচ্ছদটা বানিয়েছিলাম রবীন্দ্রনাথের ছবির সঙ্গে উজাগর লেখাটিকে যুক্ত করে বানানো হয়েছিল। তো সেই এবং আরেকটি কথা আমি বলবো যে এই যে ছবিটা, এই ছবিটাকে আহ, হুম একজন আমাদের এখানকার কাঠের মিস্ত্রি, তাকে হুম আমি দিয়েছিলাম। তিনি হুম অসাধারণ একটা মেমেন্টো এইটা দিয়েই, মানে ঠিক এরকমই একটি অসাধারণ মেমেন্টো বানিয়ে দিয়েছিলেন হুম মুখ্যমন্ত্রীকে হুম আমরা হুম। দেবো বলে। তো মুখ্যমন্ত্রী সেটা আচ্ছা। দেখে খুব অভিভূত খুশি হয়েছিলেন। হয়েছে। সে হ্যাঁ। হ্যাঁ, খুশি হয়েছিলেন। আর এই সংখ্যার যে লেখাগুলো আমাদের ছিল একদম প্রথম সংখ্যায়, সেখানে ছিল সময় নিয়ে একটি লেখা, সীমা ও হুম অসীমের দ্বন্দ্ব, লিখেছিলেন দ্বিজু সান্যাল, ওই যিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, ওই ছেলেটি। আচ্ছা আচ্ছা, আচ্ছা তারপরে আচ্ছা। পুরাণ, হ্যাঁ, পুরাণ ও লোকপুরাণ সংস্কৃতির মানদণ্ড, এটি আমি লিখেছিলাম। আধুনিক হুম সাহিত্য সংকটের স্বরূপ চিনে চিনে, আমাদের হুম এখানের ইংরেজি সাহিত্যের অধ্যাপক সুপ্রিয় ধর এটা লিখেছিলেন। আরেকটি অনুবাদ আমরা রেখেছিলাম আমাদের ম্যাথামেটিক্সের যিনি শিক্ষক ছিলেন, তিনি আমাদের ভাইস হুম। প্রিন্সিপাল ছিলেন। তো ওনার একটি গবেষণা ছিল, জিরো ইজ দ্য হিরো অফ দ্য মডার্ন সায়েন্স, আচ্ছা জিরো আচ্ছা। ভূমিকা। তো সেটাকে আমি বাংলায় অনুবাদ করেছিলাম। তো সেটা হুম ছিল। তো এই রকম সব প্রবন্ধ ছিল। তো সেই প্রবন্ধ দেখে বুদ্ধদেব ভট্টাচার্য বলছিলেন, বাবা এ তো এত কঠিন কঠিন প্রবন্ধ। হ্যাঁ, তো এই সংখ্যা নিশ্চয়ই খুব ভালো হবে। এটা ছিল আমাদের প্রথম যাত্রা শুরু। সংখ্যা আমরা 9 পর্যন্ত এরকম পরপর সংখ্যা করে গেছি। সেগুলো সবই সাধারণ সংখ্যা, কিন্তু তারপরে একটা সময় দেখলাম যে সাধারণ সংখ্যা কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছে। মানে এমন অভিজ্ঞতা হয়েছে, আমি সংখ্যাটা বেরিয়েছে, সংখ্যা বেরোলেই আমার হচ্ছে যে পুরোটা দেখবো যে কতগুলো বানান ভুল রয়ে গেল, কতগুলো হুম হুম ভুল থেকে গেল। তো এরকম আমি সংখ্যাটা কলেজ স্ট্রিটে হাতে পেয়েছি, হাওড়ায় ট্রেনে উঠে দেখতে দেখতে আসছি কটা ভুল হয়েছে ইত্যাদি। হঠাৎ একটি মানুষ ছুটে এসে বললো, আরে এই পত্রিকাটা তো আমি কবে থেকে খুঁজছি, হ্যাঁ, এই হুম। পত্রিকাটি কোথায় পেলেন? হ্যাঁ, তাই বললাম এটা আমিই সম্পাদনা করি, এইটা এর চতুর্থ সংখ্যা। বললো না, এর আগের সংখ্যাগুলো কোথায় পাবো? হুম, বলে ট্রেন থেকেই লিটল ম্যাগাজিন, তখন লিটল ম্যাগাজিনের প্রতি কিছু মানুষের ভীষণ আবেগ, আমি যা দেখেছি সেটা খুবই আমার কাছে এখনো ভীষণ উৎসাহের। এসব হুম হয়েছে।
কিন্তু তারপর দেখলাম যে সেটা যে খুব বেশি মানুষের কাছে যাচ্ছে তা না। তখন হুম আমাকে গল্পকার সমীর চৌধুরী, যিনি এখন নেই, অসাধারণ গুডেনবার্গের সৈন্য তার বিখ্যাত বই, অসাধারণ লেখক, তার উপন্যাস কালো রুটি যা চমকে দেওয়ার মতো, আহ, ওই আনন্দবাজার বা দেশ পত্রিকার প্রুফ রিডার ছিল। আমাকে কফি হাউসে ডেকে বললেন যে দেখো, তুমি খুব ভালো কাজ করছো, তোমাকে তো দেখে প্রথমত আমি বুঝতেই পারিনি একটা বাচ্চা ছেলে এরকম কাজ করছে। হ্যাঁ, হুম তো তুমি এক কাজ করো, দেখো এই ম্যাগাজিন বেশি দিন চালাতে পারবে না। হুম, তোমরা আচ্ছা বিশেষ সংখ্যা করো। আহ, জ্যোতিরিন্দ্র নন্দী একেবারেই এ লেখক, তার অসাধারণ আছে এবং তার প্রচুর তথ্য আমার কাছে আছে। তোমরা যদি জ্যোতিরিন্দ্র নন্দী সংখ্যা করো, আমি সমস্ত রকম ভাবে তোমাদের সহযোগিতা করব। তো সেই সমীর দা আমাকে প্রথম এর কথা বললেন, কিন্তু তখন আমরা সেই সংখ্যাটা করব বলে রেডি হচ্ছি। তারপরে দেখলাম যে আহ, এই সংখ্যাটা করতে গেলে যে যতগুলো অপ্রকাশিত গল্প বা ইত্যাদি আছে তার সমস্ত সন্ধান আমি পাচ্ছি না। তখন আমাকে শচীন দা বলল সুবোধ ঘোষ সংখ্যা করো বলে, প্রথমে আমরা সুবোধ ঘোষ সংখ্যা করি, তারপরে আমরা ওই জ্যোতিরিন্দ্র নন্দী সংখ্যার জন্য আর একজন মানুষকে আমি খুব পেয়ে যাই। তিনি হচ্ছে প্রতাপ সেন, যিনি কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে সংগ্রহ করেছিলেন জ্যোতিরিন্দ্র নন্দীর অপ্রকাশিত গল্প, প্রায় ৮০টির মতো গল্প তিনি সংগ্রহ করেছিলেন, যেটা ওনাদের পরিবারের মানুষের কাছেও নেই। তো সেই প্রতাপ দাকে হাতে পাওয়ার পরে আমরা তারপরে জ্যোতিরিন্দ্র নন্দী সংখ্যাটা করেছিলাম। এইভাবে আমাদের 2009 থেকে বিশেষ সংখ্যাগুলো এত দ্রুত ছড়িয়ে পড়লো যে সুবোধ ঘোষ সংখ্যা আমরা 6 মাসের মধ্যে আমাদের 600 সংখ্যা সব বিক্রি হয়ে গেল। তারপরে আমরা সেটা বই করলাম, সেই বইও 1 বছরের মধ্যে সব চলে গেল। তো তখন আমরা ঠিক করলাম যে আমরা একটা করে এই সাহিত্য বিষয়ক সংখ্যা করব, এবং এই সংখ্যাগুলো আমরা খুব বেশি তথ্যের দিকে যাব না, আমরা একটা পুনর্মূল্যায়নের দিকে যাই। কেননা আমরা যদি দেখি যে আমাদের কল্লোল থেকে যে নতুন কথা সাহিত্যের সূত্রপাত হলো, সেটা মোটামুটি 2010 সালের মধ্যে সেগুলো প্রায় 50 বছর অতিক্রান্ত করে গেছে। এখন এই সাহিত্যের একটা পুনর্মূল্যায়ন আমরা যদি করি, যার ফলে আমরা আমাদের সংখ্যাগুলোয় পরবর্তীকালে খুব বেশি তথ্য, ততদিনে তো এইসব লেখকদের অধিকাংশ তথ্যই পাঠকের সামনে এসে গেছে, তাই আমরা সেটা থেকে বেশি গুরুত্ব দিলাম তাদের 50 বছর 60 বছর আগেকার সেই সাহিত্যকে আমরা এখন কি চোখে দেখব, কিভাবে তাকে নতুন কিছু আবিষ্কার করব তাদের সেই সাহিত্যের, তাকে পুনর্মূল্যায়ন হওয়ার, সেই পুনর্মূল্যায়নটাকেই আমরা জোর দিয়েছিলাম। দিয়ে আমরা এই ঠিক করলাম যে একটা করে সাহিত্য বিষয়ক সংখ্যা করব আর একটা করে সংস্কৃতি বিষয়ক সংখ্যা করব। তো সেইভাবেই চলে আসছে ওই একটা সাহিত্য সংখ্যা আর একটা সাহিত্য সংস্কৃতি বিষয়ক। এটাই হলো আমাদের পূজাগরের মোটামুটি যাত্রা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসলে মানে খুব উপকৃত হলাম এটা শুনে, কারণ আসলে আমাদের বিশেষ করে বাংলাদেশে পত্রিকা এবং কাগজ করার ক্ষেত্রে এত প্রফেশনাল ব্যাপারটা তৈরি হয়নি। আসলে কাগজ শুরু হয়, শেষ হয়ে যায় এবং এক ধরনের একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা মানে সর্বাধিক সঞ্চারী যেটা, সেটা সেভাবে আসলে হয় না। কিন্তু আপনাদের যেটা ব্যাপার এবং এই যে আমরা উজাগরের যে ব্যাকগ্রাউন্ডটা শুনলাম, তাতে দেখা যাচ্ছে যে একদমই বরঞ্চ এই যে আগের যে সংখ্যাগুলো 1 থেকে শুরু করে এই যে 2003 থেকে 9 পর্যন্ত, এগুলো হয়তো অন্য স্পেশাল সংখ্যাগুলোর কাছে ওই সংখ্যাগুলো চাপা পড়ে যাচ্ছে, কিন্তু ওগুলোর একটা গুরুত্ব, আলাদা একটা ডাইমেনশন আছে সেগুলোর মধ্যে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
তো আমরা একটু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে কাগজ আপনি করেন, এই যে কাগজ করার ক্ষেত্রে এক ধরনের একটা তো আর্থিক পৃষ্ঠপোষকতা থাকে। তারপর হচ্ছে যে এই একটা গ্রুপ কিংবা দল থাকে সেটাকে মেইনটেইন করা, ম্যানেজ করা। আপনি নিজেও তো চাকরি-বাকরির সঙ্গে যুক্ত, সেটা তো করেন। তো এগুলো আসলে সবকিছু মিলে উজাগরের আমার মনে হয় যে এখন যে পাটাতনটা তৈরি হয়েছে এটা আমার মনে হয় অত্যন্ত শক্তিশালী এবং যেভাবে লেখাপত্র সংগ্রহ হয়, যেভাবে পত্রিকা নিয়মিত বেরুচ্ছে, এটা আমাদেরকে আশান্বিত করছে বিভিন্নভাবে এবং এটা একটা মাইলস্টোন হিসেবে কাজ করছে বিভিন্নভাবে। তো এইটার ক্ষেত্রে তো একটা পরিশ্রম আছে, বিভিন্ন রকমের বিনিয়োগ আছে, শ্রমের যেমন বিনিয়োগ আছে, আর্থিক বিনিয়োগ আছে এবং অনেকে একসঙ্গে কাজ করলে সেটাকে একটা সংঘবদ্ধ করার সেটারও একটা ব্যাপার থাকে। এই সবকিছু মিলিয়ে আসলে উজাগরের আসলে আপনি এই ভবিষ্যৎটা কি? কিংবা আসলে এটাতে এই এটার আপনার ড্রিমটা কি, ফিলসফিটা একটু যদি বলতেন। হ্যাঁ, এই উজাগর যখন আমরা করি, শুরু করি, আমাদের এই অঞ্চলের মানুষ, শিল্প সংস্কৃতি মনস্ক মানুষ, ছাত্রছাত্রী, এদের সবাইকে নিয়ে হৈ হৈ করে প্রথম সংখ্যা আমরা কলকাতায় একটা উদ্বোধন করি, তারপর এখানে একটা উদ্বোধন করি, শোভাযাত্রা হয়, হৈ হৈ করে একটা সংখ্যা আমরা করেছিলাম। তো তখন আমাদের এই পত্রিকার যিনি প্রেসিডেন্ট, জি। সারাপত হোসেন খাঁ, যিনি আমার শিক্ষক ছিলেন, একসময় অনার্সে যখন পড়ি আমাকে সব দিক থেকেই সহযোগিতা করেছিলেন এই সারাপত হোসেন খাঁ। তিনি কলিয়া হাই স্কুলের বাংলার শিক্ষক ছিলেন, আমার দাদার বন্ধু। তো সেই সারাপুদ্দা আমাকে একটা কথা বলেছিল, বলছে দেখো, এই যখন পরিবারে কারো প্রথম সন্তান আসে না, তখন আত্মীয় স্বজন সবাই খুব হৈ হৈ করে এসে দেখে যায়, এ করে যায়, কিন্তু তারপর যখন দেখবেন দুটো তিনটে হয়ে যাচ্ছে তখন আর কাউকে খুঁজে পাবে না। তখন কিন্তু লড়াইটা তখন কিন্তু লড়াইটা নিজেকেই করতে হয়। নিজেকেই করতে হবে। হুম, তো আমি সেটা অনুভব করলাম। কয়েকটা হুম, সংখ্যা, দুটো তিনটে সংখ্যা পর্যন্ত খুব হৈ হৈ করে অনেককে নিয়ে, এবং একেবারে আমাদের সম্পাদক মণ্ডলী থেকে শুরু করে বিজ্ঞাপন এর জন্য আলাদা সদস্য, আলাদা, একদম অনেকগুলো বিভাগ করে খুব আঁটুসাঁটু করেই শুরু করেছিলাম। কিন্তু তারপরে দেখলাম আস্তে আস্তে প্রত্যেকেই যে যার কাজে সরে যাচ্ছে এবং পত্রিকাটিতে ধরে রাখা খুব কঠিন হচ্ছে। আর্থিক সমস্যাটা তো ছিল, এই আর্থিক সমস্যাটার ক্ষেত্রে তখন একটা আমরা পেয়েছিলাম ওই আফিফ ফুয়াদের সহযোগিতাতেই, যে তখন সেই সরকার আমাদের পৌরসভা গুলো যত ছিল, আমাদের বিভিন্ন সংস্থা, তারা হুম, লিটল ম্যাগাজিনকে বিজ্ঞাপন সহযোগিতাটা করতো, এবং সেটার জন্য আমি কোথায় না গেছি। আমি সেই বিজ্ঞাপন সংগ্রহের জন্য নদিয়ার চাপড়া পৌরসভা থেকে, আর হ্যাঁ, আমাদের বজবজের মহেশতলা, বরানগর, আমাদের হাওড়ায় যত দুটো পৌরসভা, যত অনেক দূর ছুটোছুটি করেছি। আমাদের ট্রাম কোম্পানি, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেখানে যত সংস্থা যারা হুম, এই লিটল ম্যাগাজিনকে, হ্যাঁ, তারপরে আমাদের খুব বিখ্যাত ছিল হচ্ছে আমাদের বার্নস কোম্পানি, মানে যারা আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ করেন, তার যে সিইও ছিল নীলমণি ধর, এখনো মানে রিটায়ার্ডের পরেও এখনো লিটল ম্যাগাজিন মেলায় ঘুরে ঘুরে করেন। তো সেই নীলমণি ধর তিনি বিরাট একটা, আমাদের দেশের সব থেকে বড় কনস্ট্রাকশন কোম্পানির সিইও ছিলেন, কিন্তু তিনি লিটল ম্যাগাজিনকে এতটাই করেছেন, তার দপ্তরে একবার পৌঁছে গেলে সেই লিটল ম্যাগাজিনকে তখনকার দিনে, হ্যাঁ, একটা প্রচ্ছদ 2000, 3000, 4000 টাকা সে দিয়ে দিত, মানে করতে। তো এইভাবে বিজ্ঞাপন সহযোগিতাটা ছিল আমাদের প্রথম পর্বে পত্রিকাকে বাঁচিয়ে রাখার একটা উপায়। তারপরে দেখলাম শুধু আমার এই উলুবেড়িয়া এদের নিয়ে আমি এই পত্রিকাটি দীর্ঘস্থায়ী করতে পারবো না। এর সঙ্গে আমাকে ওই কফি হাউসে যাতায়াতের সূত্রে যে সমস্ত বন্ধুদের সঙ্গে যোগাযোগ হলো, যারা এখনো আমাদের এই পত্রিকার অন্যতম পৃষ্ঠপোষক, মানে বরেন্দু মণ্ডল,
বিকাশকান্তি মিত্রা, বসন্ত লস্কর, বিশ্বনাথ সিংহ, যারা আমাদের ভীষণভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিল। আফিফ দা তো ছিলই, আরো অনেক সম্পাদক। আমার খুব মনে পড়ছে শিলীন্দ্র পত্রিকার সম্পাদক প্রণব দার কথা। হ্যাঁ, প্রণব দা আমাকে বলেছিল যে তুমি এত সিরিয়াস একটা কাগজ করছো, কিন্তু কতদিন করতে পারবে সেটাই তো ব্যাপার। আমাদের লিটিল ম্যাগাজিন গুলো তো খুবই ক্ষণজন্মা হয়, তো তবে তোমরা খুব গুছিয়ে কাজ করছো। তো সেই অনেকের অনেক ভরসা এ। আর সন্দীপ দা তো ছিলই। প্রভাত দার কথা বলবো। আমি প্রথম কলকাতায় উজাগর বেরোনোর পর আমাদের উজাগর কলকাতায়, কেন কলকাতায় সমস্ত লিটিল ম্যাগাজিন বিক্রি হওয়ার একটা প্রাণ কেন্দ্র ছিল পাতিরাম, এখনো আছে। সেই পাতিরামে সহজে নতুন সংখ্যা রাখে না, আফিফ দাকে বলে সেই সংখ্যা রেখেছি। শনিবারে আমি রেখে এসেছি, মঙ্গলবার কফি হাউসে ঢুকেছি, দেখছি উজাগর নিয়ে বসে আছেন একটি মানুষ। তো আমি আফিফ দাকে জিজ্ঞেস করলাম, মানুষটি কে? বললো, একে তুমি চেনো না? এ বিখ্যাত সম্পাদক প্রভাত দাস। তো সেই আমি অবাক হয়ে গেলাম। তারপর বললো, আফিফ দা বললো, তুমি এখনই সন্দীপ দার লাইব্রেরিতে গিয়ে একটি সংখ্যা দিয়ে এসো। ওখানে প্রচুর পাঠক আসে। তো সন্দীপ দার লিটিল ম্যাগাজিন গবেষণা ও লাইব্রেরি, সেখানে গেলাম। সেখানে গিয়ে দেখি সন্দীপ দা উজাগর নিয়ে বসে আছে। হ্যাঁ, বলে আমি তো আপনাকে সংখ্যা দিতে এসেছি। বললো, না, নতুন সংখ্যা বেরোলে আমি আগে সংগ্রহ করে নিই। তো এই ছিল তখন। নানান ভাবে বহু সম্পাদক, বহু সুধীজন, এদের অনেক আগ্রহে আমরা পত্রিকাটাকে মোটামুটি একটা দাঁড় করিয়েছিলাম। তারপরে বিশেষ সংখ্যাগুলো হওয়ার পরে যেহেতু বিপণন একটা হলো, সেটাকে বেশ করেই কিন্তু এখনো পত্রিকাটি চলছে। এখন আমরা আর বিজ্ঞাপন সহযোগিতা সে অর্থে পাই না। এখন পাঠকের আনুকূল্যেই উজাগর বেঁচে আছে। হয়ে গেছে এই মোটামুটি উজাগরের ইতিহাস। উজাগর চলছে। এখন আমাদের প্রধান কাণ্ডারি হয়ে আছেন আমাদের প্রেসিডেন্ট, এবং তিনি তো আছেনই, তার সঙ্গে আমাদের বরেন্দু মণ্ডল, বিকাশকান্তি বিদ্যা, বসন্ত দা 2 বছর হলে চলে গেছেন। এখন আমরা এই পত্রিকাটি আর প্রচুর উজাগরের যারা লিখতে লিখতে এখন মোটামুটি অধ্যাপক, প্রাবন্ধিকে পরিণত হয়েছেন, এরা অনেকেই আমাদের পত্রিকাকে নানানভাবে পাশে দাঁড়ান। এই সকলের ভরসা নিয়ে উজাগর চলছে। আমাদের একটু বৈদ্যুতিক সমস্যা ছিল। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার। হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের এই যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এটা ওই বাইরে একটু ঝড়, তো নানাভাবে এটা ইন্টারাপ্ট হচ্ছে আর কি। তো উজাগরের যাত্রা নিয়ে বলছিলাম। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের আসলে একটু বৈদ্যুতিক ত্রুটি এবং সেই সাথে সাথে নানা রকম যান্ত্রিক সমস্যা হচ্ছে। বিদ্যুৎ না থাকলে যেটা হয়, এখন একটু অন্য প্রসেসে এসছি আর কি। সরি, আসলে মানে এমন একটা অবস্থা, মানে কিছু করার নেই আর কি।
হ্যাঁ, আপনি আপনি এবারে আমরা একটু অন্য এমনি শোনা যাচ্ছে কি? ঠিক আছে, এখন শোনা হ্যাঁ, যাচ্ছে? শোনা যাচ্ছে। আমি হ্যাঁ, হ্যাঁ, উজাগরের যাত্রাটা মোটামুটি বললাম। হ্যাঁ, হ্যাঁ, আর্থিক ব্যাপারটা এখন উজাগরের পাঠকই উজাগরকে মোটামুটি, কারণ এটা তো কোনো লিটল ম্যাগাজিন তো কোনো মুনাফা করার জন্য পত্রিকা না, আমরা পত্রিকার পয়সা যা আসে তা থেকেই সংখ্যাগুলো এখনো করছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমার নিজের তো অন্য কোনো নেশা নেই, আমি সেটা ওই পত্রিকাটার জন্যই আমি এটা চালিয়ে নিতে আমার খুব একটা অসুবিধা হয় না এখনো পর্যন্ত। আমাদের এটা একটা বড় ব্যাপার যে আসলে এই পত্রিকা চালানো, পত্রিকার আসলে আমি এখন পরে যেটা একটু জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পত্রিকা তো চলছে, এখন আপনার সামনের দিনগুলোতে প্ল্যান, পরিকল্পনা এবং একটু ফিলসফিটা একটি আর কি, যে পত্রিকা কোন দিকে যাচ্ছে, কি করবেন, বা এটার আসলে সামনের সংখ্যাগুলো কি কি, এটা কি স্পেশাল সংখ্যাই হবে না যা নিশ্চয়ই করা হবে? না, এখন প্রায় সব সংখ্যাই বিশেষ সংখ্যারই মতো, কেননা আগে সাধারণ সংখ্যার যে ধারণা ছিল যে সাধারণ সংখ্যা মানে সেখানে নানান বিষয়ের আহ প্রবন্ধ, গল্প, কবিতা একসঙ্গে রাখা, এখন সে ধরনের সংখ্যা করলে তার সেই পত্রিকা সত্যিই চালিয়ে রাখা খুবই কঠিন হবে। সেজন্য আমরা যেটা করি, যেটা সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংখ্যা করি, সেটাকেও চেষ্টা করি কতগুলো বিষয়ে বাঁধতে, হয়তো একটা বিষয় নয়, একাধিক বিষয়ে বেঁধে ফেলতে। তাহলে কি হবে, একটি বিষয়ের উপরে যদি 4-5টি সিরিয়াস লেখা থাকে, তাহলে পাঠকের আগ্রহ নিশ্চয়ই তৈরি হবে। তাই আমরা কতগুলো বিষয়কে একত্র করি, যেমন এর আগে আমরা করলাম গণতন্ত্র, মানবাধিকার, পার্টিশন, এই আলাদা আলাদা অনেকগুলো বিষয়কে এক জায়গায় করা। এবারে আমরা তেমন ভেবেছি যে পুঁজি, প্রযুক্তি আর উত্তর সত্য, পোস্ট ট্রুথ, যা এই সময় সারা পৃথিবীতেই একেবারে নানান ক্ষেত্রে খুব প্রযোজ্য হয়ে উঠেছে। একদিকে প্রযুক্তির এই বিস্ফোরক আবিষ্কার, তার সঙ্গে রাজনীতিতে উত্তর সত্য বলে যে সত্যকে তুলে ধরা হচ্ছে, সত্যর এতদিনকার যে ধারণা, তার যে একটা সার্বজনীনতা থাকে সত্যের, সেটাকে আক্রমণ করা। সত্য হবে মিডিয়া যা প্রচার করবে তাই সত্য, পাওয়ার ক্ষমতা যাকে প্রতিষ্ঠা করবে সেটাই সত্য, এবং তার জন্য প্রযুক্তি তাদের একটা বড় হাতিয়ার হয়ে উঠছে। সারা পৃথিবীতেই আমরা দেখছি গণতন্ত্রের ভীষণ সংকট, কারণ যারা ক্ষমতায় বসছেন তারা নানান ভাবে ক্ষমতা ধরে রাখার জন্য এই সার্বজনীন মতামতকে কোনোভাবেই জনমতে পরিণত করতে দেয়া হচ্ছে। এটা একটা রাজনৈতিক শক্তি হিসাবে পোস্ট ট্রুথ ব্যবহৃত হচ্ছে। সেটা সব দেশেই ভীষণ রকম ভাবে কম বেশি তার প্রভাব আমরা লক্ষ্য করছি। তাই পুঁজি যেভাবে আমাদের সভ্যতাকে নিয়ন্ত্রণ করে, প্রযুক্তি কিভাবে পুঁজিকে আশ্রয় করে ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে, এগুলোকে আমরা ধরতে চাইছি। ওই জন্য পুঁজি, প্রযুক্তি আর উত্তর সত্য, এই তিনটি বিষয়ের উপরেই অনেকগুলো প্রবন্ধ আমরা, যারা এই বিষয় নিয়ে চর্চা করছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা বেশ কিছু খুব খুব চমৎকার একটা বিষয় আর কি, যে পোস্ট ট্রুথের আইডিয়া। হ্যাঁ, এবং সাম্প্রতিক সময়ে আমাদের এগুলো খুব আলোচিত বিষয় আর কি, এবং আমার মনে হয় যে আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সামনের সংখ্যায় আসছে, এটা খুব ইন্টারেস্টিং, আমরা অবশ্যই এটার জন্য অপেক্ষা করব। আমাদের পূর্বে যেটা বিষয় রাখছি,
জি। একটা পত্র রাখছি, সেটা বসন্ত লস্কর হুম। আহ, খুব অল্প পরিচিতি পেলেন, কিন্তু তার লেখালেখির মধ্যে হুম। তিনি বাংলা সাহিত্যে অনন্য কিছু লেখা লিখে গেছেন। আসলে হুম। লেখালেখির ক্ষেত্রে তিনি নিজেকে মনোনিবেশ করলেন অনেকটা পরে, তাই খুব অল্প সময় পেলেন, কিন্তু তার হুম। মধ্যেই তিনি অসাধারণ কিছু গল্প, উপন্যাস এবং চমৎকার কিছু নভেলেট তিনি আমাদের হুম। উপহার দিয়ে গেছেন। তো আমাদের উজাগরের অতি ঘরের মানুষও ছিলেন। আহ, হুম। হুম। আমাদের খুবই ভাবে পরামর্শ দিতেন, এবং যেহেতু আহ, ইংরাজি সাহিত্যের অধ্যাপনা করেছেন, এবং হুম। সাহিত্যের যেটা ক্লাসিক্যাল লিটারেচার, জি। সেটা প্রাচ্য পাশ্চাত্যের ক্লাসিক্যাল লিটারেচার নিয়ে ওর পড়াশোনা ছিল অদ্ভুত। অত ফাস্ট রিডারও আমি কাউকে দেখিনি এখনো পর্যন্ত। জি। আর অনেক ব্যাপারে তিনি আমাদের করতেন। তো ওকে নিয়ে আমরা একটা পত্র করব, বসন্ত লস্কর। দুটি মাত্র গল্প গ্রন্থ জীবিত অবস্থায় ওর প্রকাশিত হয়েছিল, কিন্তু উনি গল্প লিখে গেছেন 150-র উপর। সেগুলোকে আমরা প্রকাশ করার উদ্যোগ নিয়েছি। একটি গল্প সংগ্রহ প্রকাশিত হয়েছে প্রায় 50টি গল্প সংগ্রহ নিয়ে। আরো একটি চলছে। নভেলেট গুলো আস্তে আস্তে অনেকগুলোই বেরিয়েছে। আহ, তো সে বসন্ত লস্করের লেখালেখি আমরা মনে করি আমাদের বাংলা সাহিত্যে পরিচিত হওয়া প্রয়োজন। বিশেষ হুম। করে মিথের পুনর্নির্মাণের ক্ষেত্রে ওর একটা হুম। গুরুত্বপূর্ণ অবদান বাংলা সাহিত্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি। তার ঐতরেয়া উপন্যাস, হুম। মিথের চৈতন্য উপন্যাস, হুম। এগুলো তার অসাধারণ কাজ। রানী রাসমণির জীবন নিয়ে লেখা উপন্যাস, অসাধারণ কাজ। আর গল্প গ্রন্থ দক্ষ কারিগর বলতে হবে। তো ওকে নিয়ে আমরা একটা পত্র করছি, এই আমাদের সামনের সংখ্যার পরিকল্পনা। বাহ, বাহ! এটা আসলে মানে খুব লোভনীয় একটা কাগজ হবে আশা করছি। তখন আসলে আমাদের আমরা অপেক্ষায় আছি এটার জন্য। আর আপনি যেভাবে বললেন এবং আমার তো মনে হয় যে উজাগর সামনের দিনগুলোতে এরকম করে যদি চলতে থাকে প্ল্যান মাফিক, এবং এরকম যেগুলো মানে বিস্তৃত প্রায় লেখক যারা, তাদেরকে যদি উজাগর এরকম করপত্র করে তাদের লেখাপত্রের দৃষ্টান্ত দিয়ে যদি আহ, ক্রমশ যদি বের হতে থাকে, তাহলে আমার মনে হয় যে এটা আমাদের একটা শিল্প সাহিত্য সংস্কৃতি তো দায়ও আছে, গায়ক এবং একটা আহ, কর্তব্য। হ্যাঁ দায় আছে, হ্যাঁ সেই দায়টা মোটামুটি সম্পাদক হিসেবে আপনি এটা নিশ্চয়ই একদম এটা ভালো হবে আশা করছি আর কি। তো আমরা আসলে উত্তম যেটি বিষয় সেটি হচ্ছে যে আপনার আসলে তো এখানে আমার একটা একটা একটু প্রশ্ন আর কি, সেটা এই ধরনের প্রশ্ন মানে জিজ্ঞাসা আর কি, সেটা হচ্ছে যে আপনি তো একজন ক্রিয়েটিভ মানুষ, আপনি গল্প লেখেন, আপনি প্রবন্ধ, ক্রিয়েটিভ প্রবন্ধ লেখেন, গবেষণা করেন। তো এই যে আপনি যে কাগজ করেন, কাগজ করতে গেলে আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে কাগজ করতে গেলে আমাদের কোনো কোনো সময় মনে হয়েছে যে নিজের কাজের কিছু ব্যাঘাত ঘটে। তার কারণ ওই যে আপনি বললেন যে নদিয়া পর্যন্ত যেতে হয়েছে, আর্থিক ব্যাপার থাকে, সাংগঠনিক স্পিরিটটা বহাল রাখতে হয়, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেজে অনেক কিছু ফেস করতে হয়, প্ল্যান পরিকল্পনা করে সেই অনুযায়ী লেখা আদায় করা, বারবার রিমাইন্ড করা, সেগুলোকে প্রেসে নিয়ে যাওয়া, প্রেসে প্রুফ দেখা, এটা এক ধরনের একটা সাংগঠনিক একটা বৃত্ত আর কি। তো এইসব কাজ করতে গেলে নিজের যে ক্রিয়েটিভ যে কাজকর্মগুলো আছে, যেগুলো আপনার মৌলিক কাজ আর কি, যেটা মানে আপনার ভাবনা চিন্তা সৃষ্টিশীলতা সেটাকে এক্সপোজ করবে, সেটাকে সামনে সেটাকে প্রকাশ করবে, যেখানে উত্তম প্রকারীদের মৌলিক জিনিসগুলো ধরা পড়বে, তো সেইটা তো এক ধরনের বাধাগ্রস্ত হয়। সময়ের একটা হ্যাঁ, ব্যাপার, অনেকটা এটা সময়। হ্যাঁ, এটা বলুন। হয় কি, আমি আহ, বলতে কি
লিখতে এসেছি সচেতনভাবে পত্রিকা করার সূত্রে। কেননা আমি এক গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা মানুষ, গ্রাম্য সংস্কৃতি চর্চা আমি দেখেছি রামায়ণ থেকে, আর পুরাণ, কীর্তন, এইসব লোকগান এসব শুনতে শুনতে বড় হয়েছি। ভিতরে যে আহ, লেখার বিশেষ কোনো তাগিদ হুম ছাত্রাবস্থায় ছিল তা খুব একটা বলতে পারি না। চেষ্টা একটু আধটু যেমন সবাই করে সেরকম হয়েছিল, কিন্তু সে যখন স্নাতক পড়ি তখন ওই যা হয় শরৎচন্দ্র, বঙ্কিম, রবীন্দ্রনাথ, মানিক বিভূতি, তারাশঙ্কর, এগুলো পড়তে পড়তে আহ, আমাদের অভিজ্ঞতাগুলোকে ধরবার চেষ্টা করেছি, তখন পারিনি। প্রায় আমার খুব মনে পড়ে যে আমি অনার্সে যখন তৃতীয় বর্ষের ছাত্র, তখন প্রায় ৮-১০টির মতো গল্প তখনকার মতো লিখেছিলাম, কিন্তু পরে নিজেরই মনে হয়েছে এগুলো ঠিক হচ্ছে না, আমার সে দক্ষতা নেই, আমার সে ভাষা নেই, তো হুম যার ফলে থেমে গিয়েছিলাম। হুম আর এবং সেগুলো ছিঁড়ে ফেলেও দিয়েছিলাম, এবং পরে কখনো কখনো আমার আফসোস হয়েছে যে ওগুলো গল্প ছিল, কিন্তু তখন জানতাম না যে কিভাবে তাকে রূপ দান করতে হয়, সেইটা তখনও কাছে ছিল না, যার ফলে সেগুলো আমি করেছি। তারপরে এক প্রকার এগুলো ছেড়েই দিয়েছিলাম। আহ, হুম তারপরে পত্রিকা করতে এসেই মূলত আবার ফের আহ, সকলের লেখা পড়তে পড়তে, সকলের লেখা দেখতে দেখতে আহ, গল্প লেখা শুরু করি, যার ফলে পত্রিকা আর এই লেখালেখি এটা আমার চর্চার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে মিশে গেছে। আমি যেমন পত্রিকার কাজও করি, আবার আহ, যখন আমার মনে হয় যে আমি কোনো আহ, জীবনের কোনো অর্থপূর্ণ ব্যঞ্জনাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার অভিজ্ঞতায় আসছে, সেগুলোকে আমি রূপ দেওয়ার চেষ্টা করি। খুব বেশি লেখার তাগিদ আমার মধ্যে নেই, তাই হুম নিজেকে খুব লেখক মনে করি না। প্রবন্ধ লিখেছি অনেক এক সময়, অনেকেই আমার প্রবন্ধ আমার কাছ থেকে চেয়েছে, অনেকে এই অভিযোগ করেছে যে তুমি তো প্রবন্ধই লেখো। আহ, কিন্তু তারপরে দেখলাম যে বেশ কিছু গল্প আমি লিখতে গিয়ে অভিভূত হয়েছি, এবং কিছু কিছু ক্ষেত্রে আহ, এই আহ, আমার গল্পের জন্য বেশ কিছু মানুষ আমাকে ভীষণ রকম ভাবে দেখলাম যে তারা আমাকে উৎসাহিত করছেন। বিশেষ করে হুম বসন্তদা তো ছিলেন, সাধনদা, শচীনদা, এরা হুম সকলেই আমার হুম প্রথমের দিকের যে গল্পগুলো বেরিয়েছিল সেগুলো দেখে তারা খুবই আহ, এইসব হওয়ার ফলে তারপরে ওই লেখালেখিটা আর পত্রিকা করা, এটা আমার কাছে খুব বিরোধের বিষয় নয়। যেহেতু আমি খুব সর্বদাই লেখার মধ্যে থাকি এরকম না, গল্পের ক্ষেত্রে আমি সবসময় খুঁজি যে কখন একটা যথাযথ প্রকরণ আমি হাতে পাবো। আমি যে ক্রাইসিসটা নিয়ে ভাবছি, সে সভ্যতার হোক, জীবনের হোক, যে জীবনের যে একটা অর্থপূর্ণ ব্যঞ্জনাকে আমি খুঁজতে চাইছি, সেটাকে রূপ দেওয়ার জন্য যদি হাতে আমার একটা যথাযথ আঙ্গিক এসে যায়, তাহলে আমি সেটা লিখব, এবং একই বিষয়ের উপরে লেখা লিখব না, একই আঙ্গিকে লেখার চেষ্টা করব না, যাতে একই ধরনের কোনো লেখার না হয়। আমি সম্পাদক হিসাবে লেখা পড়ি, লেখা দেখি, তা থেকে আমার এই ধারণা জন্মেছে যে আমি যদি গোটা 50 গল্প লেখার পরেও যদি আমার গল্প কোথাও ঠাঁই না পায়, তাহলে 500 লিখলেও সেটা ঠাঁই পাবে না। তাই আমি লিখি কম, নতুন ভাবনা, নতুন আঙ্গিক, এগুলো
যেমন আমি সবভাস যখন লিখেছিলাম তখন পুরো একটা ঘোরের মধ্যে লিখেছিলাম। একটি মানুষ সে একটা আড্ডা থেকে যখন তার বাড়িতে ফিরছে, একটা জ্যোৎস্না আলোকিত রাতে মাঠ পেরিয়ে সে ফিরছে, তো সেখানে একটি আহ, মৃতদেহকে দেখে সে চমকে যায় যে সে মৃতদেহটা সঙ্গে তার শারীরিক হুবহু মিল সে খুঁজে পায়। সে ঠিক করতে পারে না এটা কে, মনে হয় যেন সেই খুন হয়ে পড়ে রয়েছে। এই করতে করতে সে আতঙ্কিত হয়ে বাড়ি চলে যায়। তারপরে পরের দিন যথারীতি একটি অপরিচিত খুন, তার জন্য পুলিশ আসে, তাকে তুলে নিয়ে যায় মৃতদেহটাকে। তখন সে দিনের আলোয় দেখতে গিয়ে তার মনে হয়েছে না, এ তো অন্য একজন মানুষ। কিন্তু যখন আয়নায় সে নিজেকে দেখে তখনই সে মনে হয় যে ওই মৃতদেহটার সঙ্গে ও কোনো খুঁজে পাচ্ছে না। তারপরে ও কৌতূহল বশত একদিন থানায় যায়। থানা আহ, ওকে বলে আমরা ওই বডিটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি, কোনোভাবেই আইডেন্টিফাই করা যাচ্ছে না, আপনার কি কেউ পরিচিত? তো বলে তারপরে ও মর্গে যায়। সেই প্রথম ওর মর্গে যাওয়া। মর্গে অসংখ্য মৃতদেহ। সেই মৃতদেহগুলোর দিকে তাকাতে গিয়ে ওর মনে হয় সবই ওনার মতো, সবই ওরই, ওই। এবং তার মধ্যে সে ইরাকি সেনাদের, ইরাকের উপরে মার্কিন সেনাদের সেই নিপীড়ন, মহাভারতের যুদ্ধ, এগুলো সব ওর চোখের সামনে ভেসে উঠতে থাকে। ও সভ্যতার মৃত্যুই যেন প্রত্যক্ষ করে, এই যে সবের ভাস তৈরি হয়। এইরকম ভাবে গল্প আসে, গল্পগুলো ওইভাবে লেখার চেষ্টা করি। যখন এরকম কোনো বিচিত্র ভাবনা আমাকে ঘিরে ধরে তখনই হুম, আমি লেখায় বসি। তার ফলে সবসময় লেখার মধ্যে থাকি বা বড় অনেক লিখতে হবে এরকম কোনো তাগিদ আমি অনুভব করি না। তাই আমার পত্রিকা করার সঙ্গে এই লেখালেখির খুব যে বিরোধ হয়। কারণ আর পত্রপত্রিকা থেকে যে সমস্ত তাগিদ আসে আমি তাদেরকে বলেই দিই যে আমি খুব কম লিখি। যদি আমি লিখতে পারি, বিষয়টি নিয়ে ভাববো, যদি আমার পড়াশোনা ভাবনার মধ্যে আসে তাহলে আমি লিখবো। এই হচ্ছে আমার, যার ফলে আমার এই পত্রিকা করার সঙ্গে পত্রিকাটা বাদ দিলে আমার মানে আমার যে সাহিত্য চর্চার সেই অংশটাই বোধহয়, আমার তো অন্য কোনো নেশা নেই, আমি তো অন্য পড়ানো আর এই পত্রিকা করা এইটা। আর হুম। বরেন্দ্র বিকাশদার মতো আচ্ছা, বেশ কিছু জি, জি। গুণী মানুষ আচ্ছা। যারা হুম, সর্বদাই হুম, আমাদের সঙ্গে থাকে, এদের সহযোগিতাটা হুম, পাই। হ্যাঁ, হুম, এই সব নিয়ে, যার ফলে আমার ক্ষেত্রে এটা খুব একটা নয় যে আমি হুম, সম্পাদনা, আমি দেখেছি যে কোনো কাজ যদি আমি চালিয়ে নিয়ে যাব মনে করি, সেটা অনেকটা আমাদের মানসিকতার উপরেও নির্ভর করে। সেটা যদি আমরা মানসিকভাবে আচ্ছা, গ্রহণ করতে ঠিক পারি যে হ্যাঁ আছে। আমি আর হ্যাঁ, এতদিন হ্যাঁ। ধরে পত্রিকাটি করছি, তো হুম, মোটামুটি তার প্রেসের কাজ হুম, বা এর কাজ এগুলো মোটামুটি হুম, হুম। হয়ে যায়। আচ্ছা, আমরা মোটামুটি একটু শেষের দিকে এসেছি, আমাদের ঘন্টাখানেক হুম, অতিক্রান্ত হয়েছে। এখন একটু যেটা আরেকটা দিকে আমরা একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার তো আসলে মঙ্গল কাব্য এবং মিথ নিয়ে কাজ, এবং হুম, আহ, গবেষণার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আপনার এক ধরনের গবেষণা বা ক্রিটিসিজম, সাহিত্যের যে আলোচনা, প্রবন্ধ, গবেষণাধর্মী যে প্রবন্ধগুলো লিখেছেন সেগুলোর মধ্যেও আমরা একটা নিবিষ্ট একটা ব্যাপার লক্ষ্য করছি আর কি। সেটা কি আসলে এই পত্রিকা কেন্দ্রিক, না আসলে আপনি নিজেই বিভিন্ন জায়গায় লেখালেখির সাথে, এটা কি পত্রিকার না, উস্কানিতেই আমরা লেখা? আমরা আসলে ছাত্রাবস্থায় যে সমস্ত শিক্ষক পেয়েছিলাম, হুম, আহ, তারা উম, খুবই আহ, মূল্যবান শিক্ষক মহাশয়। যেমন একজন এই মুহূর্তে এখনো যিনি বেঁচে আছেন, তিনি ডক্টর সুরিত ভৌমিক, বিখ্যাত ভাষাতাত্ত্বিক। আহ, তো তারপরে অলোকনাথ বন্দ্যোপাধ্যায়, স্বপ্না বন্দ্যোপাধ্যায়, এরা আমাদের পড়ানোর পাশাপাশি যেটা সবসময় শিখিয়েছিলেন যে সাহিত্য ভালো করে বুঝতে হলে ভালো প্রবন্ধ পড়তে হবে। প্রবন্ধ না পড়লে
ভালো সাহিত্য বোঝা যাবে না। গল্প উপন্যাস সব ছাত্রছাত্রীরাই পড়ে, কিন্তু ভালো সাহিত্যের বিষয়ে ভালো নিজেদের ভাষা, চিন্তা, মৌলিকতা, ভাবনার মৌলিকতা, এগুলো তো আমরা প্রবন্ধের মধ্যেই পাই। তাই প্রচুর পরিমাণে প্রবন্ধ পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি করেছিল আমাদের মাস্টারমশাইরা, যার ফলে আমাদের সিলেবাসের বাইরে প্রচুর প্রবন্ধ আমরা পড়েছি। তখন অশোক মিত্র, অন্নদাশঙ্কর রায়, হীরেন্দ্রনাথ দত্ত, আমাদের বিনয় ঘোষ, এদের অসংখ্য প্রবন্ধ, বিশেষ করে বিনয় ঘোষের সংস্কৃতি বিষয়ক প্রবন্ধগুলো পড়তে পড়তে এই সংস্কৃতি বিষয়ে আমার এই যে ধারণা, এই যে তারপর দেখলাম আমরা তো গ্রামীণ জীবন থেকে অনেক সংস্কৃতি চর্চার ভিতর দিয়েই উঠে এসেছি। নাগরিক সংস্কৃতিকেও পরবর্তীকালে দেখলাম গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত থাকার ফলে, যার ফলে এই সংস্কৃতি চর্চার বিষয়টা একটা আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আর প্রবন্ধ থেকে আমাদের পত্রপত্রিকায় এখন আমাদের যেটা মনে হয় যে আমরা যত না বেশি প্রবন্ধ লিখি, তার থেকে বেশি আলোচনা লিখি। সমালোচনাটাও অনেক কমেছে। এখন এই যে প্রবন্ধে কিন্তু প্রাবন্ধিকের যদি নতুন কথা বলার না থাকে, মৌলিক চিন্তার মৌলিক কোনো তাগিদ, মৌলিক কোনো ভাবনা যদি আমি একটা প্রবন্ধের সঙ্গে যুক্ত করতে না পারি, তাহলে আমাদের সেই লেখাটি কোনো নতুনত্ব দিতে পারে না। তো যার ফলে আমি চেষ্টা করি, আমি যে বিষয়টি লিখবো ঠিক করি, সে বিষয়টি তথ্যের থেকে আমার কাছে মূল বিষয়, আমি সেটাকে কতখানি আত্মস্থ করতে পারলাম, সে বিষয়ে আমার কি বলার আছে, আমার পড়াশোনা, আমার অভিজ্ঞতা, তার সঙ্গে তথ্য, আগেই তথ্যের পিছনে দৌড় দেওয়া, যা আসলে একাডেমিক চর্চার একটা প্রবণতা, আমি ওই প্রবণতা থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করি। যার ফলে একটা বিষয় নিয়ে পড়তে পড়তে, ভাবতে ভাবতে যখন মনে হয় যে না, এই বিষয়ে আমার কিছু বলার আছে, তখন আমি সেটা নিয়ে লিখি। যার ফলে আমি ওইভাবেই প্রবন্ধগুলো লিখেছি। ঠিক আছে, তাহলে আমাদের খুব ভালো লাগলো আপনার লেখাপত্র এবং বিভিন্ন কাজকর্ম সম্পর্কে আমরা জানলাম এগুলোর বিষয়ে। আমাদের যেটা একটু একটু সময়ের সীমাবদ্ধতা আছে, একটু শেষের দিকেই চলে এসেছি আমরা। তো যেটা বিষয় আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু আর্টিকেল আছে বাংলাদেশের প্রবন্ধ, বাংলাদেশের উপন্যাস, বং থেকে বাংলা, কিংবা রাজিয়া খানের বটতলার উপন্যাস, এগুলো নিয়েও আপনি লিখেছেন আর কি। তো এগুলো আসলে আমাদের যে বাংলাদেশি যে সমস্ত উপন্যাস লেখা হয়েছে, সে সমস্ত লেখার সাথে আপনার যে পরিচয় এবং আপনি যে কাজ করেছেন সে বিষয়ে একটু যদি আমরা কিছু যদি একটু বাংলাদেশের উপন্যাস বললেই আমার প্রথম যে উপন্যাসটা আমি পড়েছিলাম সেটা শওকত আলীর প্রদোষে পাখিত জন। জি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই উপন্যাস আমাকে ভীষণ আলোড়িত করে। একটা অনালোচিত সময়কাল, তাকে এভাবে উপস্থাপন করা যায় একটু আলাদা স্টাইল ভাষায়। আর ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা আমাকে ভীষণ, তারপরে তো আবু ঈসা হক বা পরবর্তীকালে হাসান আজিজুল হক, আমাদের মোটামুটি বাংলাদেশের যারা, এগুলো আমি পড়েছি। আমার মনে হয়েছে যে দুই বাংলার সাহিত্যের এই যে সেতুটা, এটা কোনো রাষ্ট্র ভেঙে দিতে পারবে না। এটা কোনো রাষ্ট্র বা ভেঙে দিতে পারে না। আমাদের ভাষা এক, আমাদের সংস্কৃতি এক। বাংলাদেশি সাহিত্য বলে এখন আমাদের এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে তাকে পড়ানো হয় বটে, সেটা বিদ্যায়তনিক চর্চার একটা পরিসর হিসাবে দেখানো হয়।
কিন্তু বাংলা সাহিত্যের ধারাবাহিক ঐতিহ্য দুই বাংলার লেখকদের সঙ্গে সব নেই একত্রিত। এখানে কোনোভাবেই আলাদা করে এ করা যায় না। দুই বঙ্গেই খুবই শক্তিশালী লেখক আছে। হ্যাঁ, আজকে মানে দুর্ভাগ্য আর কি। হ্যাঁ, আমি এতই দুঃখিত যে আপনার সাথে বসে এত চমৎকার হ্যাঁ, আলোচনা সেটাই। হচ্ছে, কিন্তু আসলে ইলেকট্রিক ইন্টারাপশনের জন্য এবং ওই যে একটু আমাদের এদিকে ডিস্টার্ব চলছে আর কি আচ্ছা, নানাভাবে। একটা ভুল সংশোধন আমি করে দিতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমি বলতে গিয়ে করেছি, গণনাট্যের তৎকালীন আহ, সম্পাদক সভাপতি ছিলেন হীরেন ভট্টাচার্য, আমি হীরেন চট্টোপাধ্যায় বলছি। না সেটা ঠিক আছে, এটা আমাদের ইয়ে হবে। আচ্ছা, আমরা আর একটা বিষয়, সেটা একটু শেষের দিকে শেষ করব। সেটা হচ্ছে যে আমাদের এই আপনার যে এই মঙ্গল কাব্য এবং পুরাণ ইতিহাসের যে কাজটা, এই কাজে আমাদের তো মঙ্গল কাব্য সম্পর্কে আমাদের এদেশে তো আসলে বিদ্যায়তনিক চর্চা একটা আছেই, চলছেই, সবসময় চলে, সব বিশ্ববিদ্যালয়ে আছে। তো পুরাণ এবং ইতিহাস আসলে এই যে এই লৌকিক যে সমস্ত দেবদেবী তাদের, সেটাই তো আসলে মিথ, এবং সেটার ইতিহাস, এটা নিয়ে আপনার কি ধরনের কাজ হয়েছে, এটা এটা একটু আমরা শুনে আলোচনাটা শেষ করতে চাই। আমি আমি বইটা আগে একটু দেখাই জি দর্শকদের। এইটা হচ্ছে বই, মঙ্গল কাব্য বাঙালির পুরাণ ইতিহাস। জি জি, হ্যাঁ, বাহ, এইটা অনেক বড় আমি ঢাউস বই মনে হচ্ছে। উম, হুম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন তখন আমার বিষয় ছিল মঙ্গল কাব্যে পুরাণের প্রভাব। জি, তো আমি হ্যাঁ, সেই মতোই কাজ শুরু করি। তারপরে কাজটা শুরু করতে গিয়ে আমি সমস্ত পুরাণ গ্রন্থগুলো, সংস্কৃত আমি সে অর্থে খুব একটা জানি না, হুম, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ লিটারেচার পড়ার কারণে কিছুটা জেনেছিলাম। মূলত পঞ্চানন তর্করত্নের অনুবাদের মাধ্যমে পুরাণ গ্রন্থগুলো আমি পড়ি এবং পুরাণের ইতিহাস, পুরাণ সংক্রান্ত যে গবেষণা হয়েছে সেই গবেষণা গ্রন্থগুলো পড়ি। পড়তে গিয়ে আমি বুঝতে পারি আসলে পুরাণ সৃষ্টির একটা ঐতিহাসিক, সেই সন্ধিকণটার সঙ্গে আমাদের মঙ্গল কাব্যগুলো সৃষ্টির সন্ধিকণের একটা আশ্চর্য মিল আছে। হুম, পুরাণগুলো মোটামুটি লেখা শুরু হয়েছিল খ্রিস্টীয় পূর্ব দ্বিতীয় শতক থেকে, বা প্রথম দ্বিতীয় শতক থেকে পুরাণ গ্রন্থগুলো লেখা শুরু হয়। তার একটা বড় কারণ ছিল বৌদ্ধ ধর্মের যে ব্যাপক প্রভাব, বৌদ্ধ কর্মবাদ। আবার বিচ্ছিন্ন হয়ে গেল। শুনছি শুনছি, আমি শুনছি, বলুন আপনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এই যে বৌদ্ধ কর্মবাদ, হুম, যে বৌদ্ধ কে ব্রাহ্মণ্যরা বেদ না মানার কারণে নাস্তিক বলে চিহ্নিত করেন, বিষ্ণুর 10 অবতারের মধ্যে বুদ্ধ এবং কূর্ম অবতার রূপে গৃহীত হওয়া এবং বৌদ্ধবাদের প্রভাব থেকে হুম, রক্ষা পাওয়ার জন্যই এই অবতারবাদের ধারণা তৈরি করে দেবতাদের কেবল নিরাকার না রেখে দেবতাদের মূর্তি কল্পনা করা এবং তাদের বিভিন্ন রূপের আরাধনা, উপাসনা, এগুলোর উপরে জোর দেওয়া হয় এবং এভাবেই পুরাণে দেবদেবীগুলো আসতে থাকে। তার কারণ হচ্ছে আমাদের মূল বৈদিক ধর্মে দেবতাদের তো কোনো আকার ছিল না, ব্রহ্ম তো নিরাকারই হুম, বেদে বলা হয়েছে। উত্তরকালে এই যে দেবদেবী, এরা এলো মূলত এই অবতারবাদ বা বৌদ্ধ ধর্মের প্রভাব থেকে আর্য বা ব্রাহ্মণ্য ধর্মকে রক্ষার জন্য পৌরাণিক গ্রন্থগুলো লেখা হয়। এবং এ সময় পুরাণের দেবতা হিসাবে যেমন বেদের দেবতারা আছেন,
তারই পাশাপাশি অনেক লৌকিক দেবদেবী, তন্ত্রের দেবী কালী থেকে শুরু করে হুম এমনকি আদিবাসী শবর জনজাতির দেবদেবী, অস্ট্রিকদের দেবদেবী অনেক, সেগুলো পৌরাণিক দেবদেবীতে পরিণত হয়ে যায়। পৌরাণিক দেবদেবীদের সঙ্গে আর্য আর অনার্য দুই, এটা তো জাতি নয়, মূলত ভাষাগত এ। তো সেই দুই সংস্কৃতি, সেই দুই সংস্কৃতির মিলন কিন্তু সেই পুরাণ লেখার সময়ই শুরু হয়েছিল। তো আমি দেখলাম যে ওই একইভাবে আমরা যদি দেখি তুর্কি বিজয়ের পরে ব্রাহ্মণ্যবাদ যখন নতুনভাবে পুনর্নির্মিত হচ্ছে, সেন রাজাদের কট্টর ব্রাহ্মণ্য শাসনের কারণে যেভাবে বৌদ্ধদের উপরে আক্রমণ শুরু হয়েছিল, তারপরে ইসলামের যে জয় হুম ভারতীয় ক্ষেত্রে এবং বাংলার ক্ষেত্রে, তার ফলে ব্রাহ্মণ্য ধর্ম নতুন করে একটা পুনর্গঠনের সূত্রপাত হলো। তখন ওই একইভাবে লৌকিক দেবদেবীগুলোকে আর পৌরাণিক দেবদেবী বলে পুরাণে যেগুলো প্রতিষ্ঠিত দেবদেবী, সেগুলোর সঙ্গে সমন্বয় লোকমুখেই আগে হয়েছে। কারণ মঙ্গল কাব্যের কাহিনীগুলো মূলত লোকমানুষই মুখে মুখেই প্রথমত তৈরি হয়েছে। আসলে লোকমানুষের কাছে কথক ব্রাহ্মণেরা পৌরাণিক আখ্যানগুলো শুনিয়েছেন, সেই পৌরাণিক আখ্যানগুলো লোকমানুষ শোনার পর তার যে অঞ্চলের মানুষ, সেই অঞ্চলের যে লৌকিক দেবদেবী, সেই লৌকিক দেবীর সঙ্গে ওই পৌরাণিক আখ্যানগুলোর সমন্বয় মুখে মুখেই ব্রতকথা উপকথা হিসাবে আগে তৈরি হয়ে যায়। যে কারণে আমরা মনসামঙ্গলের আদিকবিকে শুনি যে মূর্খে রচিল গীত কানাহরি দত্ত। এই আখ্যানগুলো লোকজীবন থেকেই উঠে আসে। এখন এই লোক জীবন থেকে যখন উঠে আসে, তখন লোক জীবনের বৈশিষ্ট্যই হলো লোকমানুষ যখন কোনো কিছুকে তার সামনে তুলে ধরে, তখন তার আশেপাশে যা কিছু থাকে সবকিছুকেই সে তার ভাষায়, তার কথনের মধ্যে নিয়ে আসে। এভাবে পুরাণগুলো হয়ে ওঠে আমাদের এক একটি অঞ্চলে লোককথকদের লোক পরম্পরায়। সেগুলো আমাদের এক একটি অঞ্চলের জনপদ, সেই অঞ্চলের জীবন জীবিকা, সেই অঞ্চলের ভাষা, সেই অঞ্চলের সংস্কৃতি, সেই অঞ্চলের প্রকৃতি সার্বিকভাবে মঙ্গল কাব্যগুলোর শরীরে যুক্ত হয়ে যায়। তখন মঙ্গল কাব্যগুলো আমাদের বাঙালির পুরাবৃত্ত, পুরাণ বা পুরাবৃত্ত, অতীত ইতিহাস হয়ে ওঠে। এভাবে মঙ্গল কাব্যগুলোই আমাদের মধ্যযুগে বাঙালির ইতিহাস হয়ে ওঠে। ওই যে বঙ্কিমচন্দ্রের যে আক্ষেপ ছিল যে বাঙালির কোনো ইতিহাস নাই, যে জাতির ইতিহাস নাই সে জাতি অগ্রসর হইতে পারে না। তো সেই ইতিহাস আসলে পাশ্চাত্য হিস্ট্রি বা ইতিহাসের কারণেই তিনি বলছেন। আসলে আমাদের ইতিহাস আছে আমাদের লোক আখ্যানগুলোর মধ্যেই। আমাদের লোক আখ্যানকারেরা শুধু যা দেখেন তাই লেখেন না, তার সঙ্গে তার যুগোচিত ভাবনা, যুগোচিত কল্পনা, সেগুলোকে কাহিনী করে তোলা। সেই কাহিনীর মধ্যেই আমাদের লোক ইতিহাস সঞ্চিত হয়। তাই মঙ্গল কাব্যগুলো শুধুমাত্র লৌকিক দেবদেবীর আখ্যান নয়। আমি মঙ্গল কাব্যগুলোকে দেখতে চেয়েছি এভাবে, যেমন আমি মঙ্গল কাব্যের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে আমি বলেছি যে মঙ্গল কাব্যগুলো আসলে কি না, আমি বলেছি যে প্রায় 500 বছরের বাঙালির রাষ্ট্রিক, সামাজিক, পারিবারিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভাবলোকের বিশিষ্ট পরিচয় লৌকিক দেবভাবনার আশ্রয়ে যে কাহিনীগুলিতে পরিবেশিত হয়েছে, সেগুলি আমাদের মঙ্গল কাব্য। এইটাকে আমি আমার ওই মঙ্গল কাব্যের পালাগুলোকে ধরে ধরে পালা বিশ্লেষণ করে করে আমি এগুলোকে দেখাতে চেয়েছি কিভাবে
এক একটি মঙ্গল কাব্য এক একটি অঞ্চলের, হুম, যেমন আমাদের আঞ্চলিক উপন্যাসগুলো, আধুনিক কালের আঞ্চলিক উপন্যাসগুলো যেমন সেই জনপদকে তুলে ধরে, আমাদের মঙ্গল কাব্যের মধ্যেও হুম, সেই লোক আখ্যানের মধ্যে দিয়েই আমাদের ইতিহাস সঞ্চিত হয়েছে। এবং বাঙালি জাতির পুনর্গঠনের পুরো পর্বটা, মানে তুর্কি হুম, বিজয় থেকে আর মোগল শাসন পর্যন্ত বাঙালি যে ধীরে ধীরে গড়ে উঠছিল, নানান সময়ে নানান প্রান্ত থেকে নানান মানুষ বাংলায় আসছে, এই যে কালকেতুর নগরপত্তন, সেখানে হুম, যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসছেন, আদিবাসীরাও আমাদের সভ্যতার সঙ্গে বাঙালির ইতিহাসের সঙ্গে মিশে যাচ্ছে। এই পুরো সমন্বয়টা, যে ইতিহাস বাঙালির মধ্যযুগের যে সমন্বয়ের ইতিহাস, একদিকে বাঙালি আদিতে সে তো আদি ভারতীয়, সেই আদি ভারতীয়দের হুম, সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন জনগোষ্ঠী মিলে মিশে গিয়ে বাঙালির যে জাতির পুনর্গঠন, সেই পুনর্গঠনটা কিন্তু আমাদের মঙ্গল কাব্যের নানানভাবে ধারণ করার চেষ্টা করেছে। এই জন্যে আমি এখানে এই একটা একটা ব্যাপার আমার কাছে যেটা একটু আপনার কথা শুনে যেটা একটু আমরা ভাবছি সেটা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে মঙ্গল কাব্য পাঠ্য আছে, পড়ানো হচ্ছে। সেটা কিন্তু একটু একটু পুরনো ধর্মী মনে হচ্ছে এবং আপনার আলোচনাটা অনেক আপডেটেড এবং হ্যাঁ, অনেকটা আসলে আধুনিক। হুম, আমরা কিন্তু ওই জায়গাতেই মঙ্গল আছি, এই কাব্য যে নিয়ে পুরনো যেটুকু জায়গা। চর্চা, হ্যাঁ, মূলত আমরা তো সবাই আশুতোষ ভট্টাচার্য, ওই বিখ্যাত জি, মানুষটি, জি, জি, জি। আশুতোষ হ্যাঁ, ভট্টাচার্যের ওই যে মঙ্গল কাব্যের ওই ইতিহাস, বাংলা ওইটাকেই হ্যাঁ, মঙ্গল কাব্যের মানদণ্ড ইতিহাস করে ওটাই বেস্ট। পড়ানো হয়। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি আমার এই গ্রন্থে কিন্তু সচেতন ভাবেই আশুতোষ হুম, ভট্টাচার্যের ওই অসাধারণ গ্রন্থটির কোনো অংশ এখানে আমি প্রায় আনিনি, সচেতন ভাবে। কারণ হুম, আমি চেয়েছি যে ওটা তো অনেক বছর ধরে চর্চা হয়েছে, এবং আশুতোষ বাবুর সংজ্ঞাটাও যদি দেখে কেউ, সেখানে উনি নিজেই বলছেন যে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী হইতে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, অষ্টাদশ শতাব্দীর ভারতচন্দ্র পর্যন্ত লৌকিক দেবদেবীকে আশ্রয় করিয়া যে এক শ্রেণীর আখ্যান কাব্য রচিত হইয়াছিল। আমি এই যেই এক শ্রেণী, যে এক শ্রেণীটা বলতে কোন শ্রেণী উনি বলতে চেয়েছেন, তো হুম, আমি এটার উত্তর খুঁজতে গিয়ে দেখেছি যে এক শ্রেণী আসলে ওই পৌরাণিক আমাদের পুরাণ, হ্যাঁ, এই হুম, লোক আখ্যানগুলো লোকপুরাণ, এই লোকপুরাণটাই আমাদের শ্রেণী। যার ফলে ভাষাতাত্ত্বিক সুনীতি চট্টোপাধ্যায় কিন্তু বলছেন যে আমাদের মঙ্গল কাব্যগুলি আমাদের আঞ্চলিক পুরাণ ব্যতীত আর কিছুই নয়, এগুলি আমাদের হুম, আঞ্চলিক পুরাণ। আমি ওই সুনীতি চট্টোপাধ্যায়ের বেশ কিছু প্রবন্ধ পড়লাম। আহ, এইগুলো থেকে আমার ধারণা হলো যে মঙ্গল কাব্যের প্রথাগত চর্চা, আর যেটুকু আর যে চর্চাটা হয়েছে সেটা হচ্ছে মঙ্গল কাব্যকে সামাজিক আখ্যান হিসাবে হুম, সোশিওলজির দিকটা পড়ানো হয়, কিন্তু মঙ্গল হুম, কাব্যের উদ্ভব, মঙ্গল কাব্যের ওই দেশ কালের প্রেক্ষাপটে তাকে আমরা কিভাবে দেখব, হুম, তার লক্ষণগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব, এগুলো হুম। নিয়ে নতুন কোনো ভাবনা প্রথাগত গবেষণাগুলো থাকে না। আমি সচেতনভাবেই এইভাবে হ্যাঁ, হ্যাঁ, আহ, এটাই এটাই বলছিলাম আর কি যে আমাদের কিন্তু আপনার এটা আপনার কথাগুলো এবং আপনি যে এ, যে সংজ্ঞাটা দিলেন এবং সেই সাথে সাথে যে এগুলো যে আঞ্চলিক পুরাণ এবং এগুলোর যে লৌকিক যে দেবদেবী তাদের যে প্রসঙ্গটা এবং তাদের যে গল্পটা, এগুলো কিন্তু আমাদের আসলে কি আমরা ওই যে আশুতোষ ভট্টাচার্য ওটাই পড়ি এবং ওইভাবেই আমাদের এটা ওই চর্চিত হয়ে আসছে আজ পর্যন্ত আর কি একইভাবেই। আর আমাদের আসলে এক্ষেত্রে মনে হয় যে আপনার বইটা আমাদের এদিকে আসলে একটা জরুরি ব্যাপার হতে পারে এবং এটা আসলে দরকার এই ধরনের আলোচনা। আমাদের এদিকে কিন্তু ওই মঙ্গল কাব্যের আলোচনাটা একটু সীমিতই, নানা কারণেই সীমিত হয়ে গেছে নানাভাবেই। কিন্তু ওই আপনাদের আলোচনাগুলো এবং এই যে ওখানে চর্চা করতে করতে হয়তো এরকম কিছু জিনিসের একটা সুলুক সন্ধান মিলেছে। আপনি হয়তো ভেবেছেন কিংবা আগে যারা করেছেন তারপরে এটা একটা বোধহয় উত্তরোত্তর নতুন নতুন চিন্তা বা একটা অভিমুখ তৈরি হচ্ছে এবং এটা একটা ভালো ব্যাপার। কারণ মঙ্গল কাব্যটা আমি মনে করি যে 600 বছরের মধ্যযুগে কিন্তু একটা বিরাট খনি আর কি আমাদের বাঙালির বিরাট সাধারণ বিরাট ইতিহাস ঐতিহ্য বিরাট একটা ব্যাপার আর কি।
তো বিরাট। সেক্ষেত্রে আমাদের দিকে রিসার্চ খুব কম হচ্ছে। আপনারা যেটা করছেন এটা ভালো। এটা এইদিকে আসা উচিত আসলে। এগুলো একটা হুম। দুঃখজনক ব্যাপার যে বই পুস্তকগুলো আসলে এক্সচেঞ্জ হলে তাহলে আমরা একটু মানে এই বিদ্যায়তনিক তাও আমি চর্চা করতে। এখানে যে কাজটা করেছি সেটা মূলত প্রধান মঙ্গল কাব্যগুলো। হুম, অপ্রধান মঙ্গল কাব্যগুলো, পরবর্তী মঙ্গল কাব্যগুলো হ্যাঁ, হ্যাঁ, আরো হ্যাঁ, অনেকভাবে, আরো অনেক, অনেকভাবে জনপদগুলোকে ধরতে চেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এবং জনপদগুলো অনেক যে ব্যাখ্যা বিশ্লেষণের উত্তরবঙ্গের অনেক সুযোগ আছে। জগজ্জীবন, হ্যাঁ, হ্যাঁ, উত্তরবঙ্গের হুম, জগজ্জীবন ঘোষাল, হ্যাঁ, হুম, আমাদের এই পশ্চিমবঙ্গের কেতকা দাস, বা আরো অনেক অনেক আঞ্চলিক মঙ্গল কাব্যের এরা, তারা যেভাবে পরবর্তীকালের যেমন ভারতচন্দ্রের তার কাব্যকে বলছেন নতুন মঙ্গল, কিন্তু ঠিকভাবে দেখলে এটা কি নতুন মঙ্গল, আসলে এটা নতুন পুরাণ। এটা নিয়েও হুম, আমি লিখেছি, হ্যাঁ, কারণ হ্যাঁ, ভারতচন্দ্র যে যে সময়ে লিখছেন তখন লৌকিক দেবী দেবীকে তিনি পৌরাণিক দেবীতে পরিণত করছেন না। মনসা যেমন একটা সর্পদেবী, হুম, চণ্ডী যেমন একটা পশু মাতা, তাকে তুলে আনা হচ্ছে। ভারতচন্দ্রের অন্নদা কিন্তু কোনো লৌকিক দেবী না, অন্নদা অন্নপূর্ণা, এবং সেই হুম, আখ্যানটাও তিনি লোকজীবন থেকে নেননি। অন্নদামঙ্গলের আখ্যান তিনি নিয়েছেন কাশী পুরাণের চতুর্থ খণ্ড থেকে। হুম, হুম, কাশী পুরাণে কাশীতে অন্নপূর্ণার মাহাত্ম্য প্রতিষ্ঠা করার জন্য যে পুরাণ লেখা হয়েছিল, চতুর্থ স্কন্দ পুরাণের চতুর্থ খণ্ড, সেইখানে হুম, শিব মাহাত্ম্যের পাশাপাশি সেখানে অন্নপূর্ণাকে কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই যে আখ্যান, সেই কাহিনীটাকে বেশ করে ভিত্তি করে ভারতচন্দ্র আনন্দমঙ্গল লিখেছেন। ভারতচন্দ্র আনন্দমঙ্গল কোনো লৌকিক আখ্যান থেকে উঠে আসেনি। হুম, হ্যাঁ, এই জন্যে এটা কিন্তু একটা পৌরাণিক দেবীকে লৌকিক দেবীতে পরিণত করছে, মানে হ্যাঁ, হ্যাঁ, একেবারে উল্টো পথে যাত্রা। উল্টো এই পথে। দিকগুলো নিয়ে, হ্যাঁ, আমাদের ভাবনা চিন্তা করার অবকাশ আছে বলে আমার মনে হয়। হুম, হুম, বাহ! আসলে আমরা খুব মানে অনেক বিষয়ে জানলাম, অনেক ব্যাপারে এবং আপনার মানে নিবিষ্টতা এবং সেই সাথে, সাথে আপনি যে একজন গভীর মনস্ক লেখক, গবেষক এবং সম্পাদক, এটা আসলে আমাদের অনেকভাবে প্রাণিত করছে। যেটি বিষয় সেটি আসলে যে আপনার গবেষণার মধ্যেও নতুন, নতুন দিক আপনিও উন্মোচনের চেষ্টা করেছেন। একটা নিজস্ব সৃষ্টিশীলতা দিয়ে আরকি। আবার সেই সাথে, সাথে আপনার অন্যান্য যে কাজকর্ম আছে, গল্প যেটা শবভাষ আপনি যেটা বললেন, এর কাহিনীর স্টোরিটা আমার ছোট্ট শুনলাম। কিন্তু এটা তো আমাকে একটু ভিন্নধর্মী ব্যতিক্রমী মনে হলো। অন্য গল্পগুলা কি সেটা অবশ্য এই স্বল্প পরিসরে জানার সুযোগ হলো না। আমরা এগুলো আসলে ভবিষ্যতে আরো একটু দেখব লেখাপত্র এবং বই পুস্তক পেলে সেটা আমাদের আরো ভালো লাগবে। এবং উজাগরের জন্য সর্বোপরি শুভেচ্ছা। আপনি অনেক সময় দিয়েছেন আমাদের এবং মাঝখানে হুম। বৈদ্যুতিক ত্রুটি, গোলযোগ আমাদের নানা কারণে এটা একটু ইন্টারাপ্ট হয়েছে। কিছু মনে করবেন না। দর্শক শ্রোতাদের আমি একটু দুঃখ প্রকাশ করছি এজন্য। আসলে এটা আমাদের হাতে কিছু করার নেই। আর সেই সাথে, সাথে আমাদের এই যে অতিথি, আমরা আসলে দেশ-বিদেশ হয়ে গেছি এখন। বিদেশি অতিথি, দেশি অতিথি নানা রকম হয়ে গেছে। কিন্তু আসলে আমরা তো একই রকম চিন্তা, একই রকম ভাবনা, একই ভাষা এবং আমাদের মধ্যে একটা ওতপ্রোত যোগাযোগ, সম্পর্ক, আন্তরিকতা সবসময়ই থাকে। যদিও সেটা একটু কাঁটাতার দ্বারা বিচ্ছিন্ন করার চেষ্টা থাকে রাজনৈতিক বিভিন্নভাবে, কিংবা আমরা যদি একটু কোট আনকোট বলি যে ধর্মীয় নানা রকম ব্যাপার, উস্কানি কিংবা নানা রকম আ এই জিংগুইজম তুলে এগুলোকে আলাদা করার চেষ্টা থাকে। সেগুলো আসলে আমাদের জন্য হয়তো দুঃখজনক। কিন্তু আমরা আসলে যারা শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চা করছি, যারা আসলে বাংলা ভাষাকে ভালোবাসি, আমাদের সংস্কৃতিকে ভালোবাসি, তাদের ক্ষেত্রে আসলে এখানে একটা অভিন্ন ব্যাপারই সবসময় কাজ করে। এবং এই যে আমি যে মঙ্গল কাব্য সম্পর্কে আমরা যেটা শুনলাম, মঙ্গল কাব্য আমরা পড়াচ্ছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হচ্ছে পড়ানো এবং এখানে যে আমি নতুন একটা জিনিস শিখলাম, জানলাম যে এভাবেও আলোচনা করা যায় এবং এটাই আসলে একটু উল্টিয়ে দেখা, ঘুরিয়ে দেখা। সেখানে আশুতোষ মুখোপাধ্যায় তো বই লিখেছেন আজ থেকে বহু বছর আগে। তারপরে যেটা রিনোভেশন, এটাকে একটু চিন্তা করা, নতুন করে সামনের দিকে নেওয়া এবং আমাদের নিজস্ব কিছু আছে সেটা বলার, ভাবার অনেক রকম পান্ডুলিপি যাচ্ছে পাওয়া, সেগুলো থেকেও আ প্রধান মঙ্গল কাব্য, অপ্রধান মঙ্গল কাব্য সেখানেও আসলে অনেক কিছু বলার এবং কাজ করার সুযোগ আছে। সেগুলো আমাদের মানে আপনার মতো একজন মানুষের সংস্পর্শে আসার ফলে আমাদের এই চিন্তাগুলা একটু নতুনভাবে আমাদের মধ্যে
একটা প্রাণ সঞ্চারও করে, আসলে উস্কানিও হলো। আমরা মনে হয় যে আমরা এগুলো আবার ভাববো, চিন্তা করব, দেখব এবং যোগাযোগের সম্পর্ক তৈরি হবে। এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের এখানে যারা আছেন বিভিন্ন অনেক প্রশ্ন এসেছিল। আসলে অনেকটা সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো সেগুলো আমরা আলোচনা করব। সেগুলোর সময় আছে আমাদের। নিশ্চয়ই যোগাযোগ হবে। আপনি ভালো থাকবেন এবং আমাদের এই প্রজন্মের যারা আছেন, নতুন লেখক, পাঠক, গবেষক, সম্পাদক যারা আছেন, তাদের সম্পর্কে আপনার যদি কোনো একটা মেসেজ থাকে, আপনি যদি একটু বলেন। যেহেতু আপনি বর্ষিয়ান মানুষই আমি বলব। সুতরাং আপনার কোনো অভিজ্ঞতা নতুন প্রজন্মের সাথে যদি একটু শেয়ার করার থাকে, সেটা আপনি যদি বলেন, বলে আমি শেষ করতে চাই। প্রথমত আপনাদের এই পেজে আমাকে নিয়ে আসার জন্য আমি আবার আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করি। নতুন যারা লিখতে আসবেন তাদের কাছে আমার বলার বিষয় হলো যে যেটা আমার মধ্যে তৈরি হবে কেবলমাত্র কেবলমাত্র লিখবো বলে না, আমি যেটা লিখতে চাইছি সেটা কতটা আমার কাছে পরিষ্কার, আমি কতটা তাকে আত্মস্থ করতে পেরেছি। নিশ্চয়ই অভিজ্ঞতা, পড়াশোনা এবং আমাদের এই ভাবনা, বিশেষ করে কিভাবে লিখবো, কি লিখবো এবং কিভাবে লিখবো, এই ব্যাপারটা যদি আমাদের কাছে পরিষ্কার হয় তাহলে লেখাটা একটা নির্দিষ্ট জায়গাতেই যাবে এবং অজস্র লেখার থেকে মূল্যবান লেখা খুব জরুরি বলে আমি মনে করি। মৌলিক মূল্যবান লেখা প্রয়োজন বলে আমি মনে করি। খুব ভালো লাগলো। আর হচ্ছে যে ওই আমার একটু আপনার গল্পের বই, বিশেষ করে শহরে ধানের গন্ধ কিংবা কানা নদীর খোঁজে, স্বর্গ ছায়া, এগুলো আমরা সংগ্রহ করব এবং এগুলো একটু আমার পড়ার আগ্রহ জাগছে। আসলে ওই একটা গল্পের একটু ছোট্ট আখ্যান যেটুকু শুনলাম, তাতে আমার খুব ভালো লেগেছে। একটু নতুন মনে হয়েছে, ব্যতিক্রম মনে হয়েছে। তো আসলে আপনার এই কাজ যেমন আমাদের ওই যে সাধনদা আছেন এবং আরো অনেকেই আছেন, তাদের লেখা কিংবা আমাদের মানে অমর মিত্র লিখছেন, আরো অনেকেই যারা যারা আছেন, যারা আপনাদের ওখানে লেখাপত্র নিয়ে আছেন এবং আপনিও লিখছেন। আপনার লেখালেখি উত্তরোত্তর সমৃদ্ধি হোক, এটা তো অবশ্যই চাইবো। আপনি লেখাটা চালিয়ে যাবেন। আর হচ্ছে যে হ্যাঁ, লেখার চাইতে অনেক লেখা লিখে তো কিছু হবে না। আসলে লেখার মতো লেখা কিছু হলেই সেটাই অনেক হয়ে যায়। এটা একদম খাঁটি কথা। কিন্তু আসলে চর্চারও একটা ব্যাপার, চর্চা থেকে যে অভিজ্ঞতা হয়, এটাও গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যেটা বিষয়, আমরা আশা করি উত্তম প্রকায় যেমন সম্পাদক, তেমনি গল্প লেখক, গল্পকার, আবার সেই সাথে সাথে গবেষণার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা মানে আমাদের যেটা ধারণা যে পূর্ণাঙ্গ একটা সৃষ্টিশীল মানুষ, যেখানেই তিনি হাত দেবেন সেখানে একটা সৃষ্টির আনন্দ তার কাজ করে। গল্প লিখতে গেলেও সৃষ্টি, এবং যদি কোনো সেই মধ্যযুগের বিষয়ই হোক বা যে কোনো গল্প উপন্যাস নিয়ে আলোচনাই হোক, সেখানেও তিনি একটা সৃষ্টির চেষ্টাই করেন, নতুন কিছু খুঁজে বের করার চেষ্টা করেন, নিজের মতো করে ভাববার, চিন্তা করবার অবকাশ তৈরি হয় তার লেখার মধ্যে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আবার পত্রিকা সম্পাদনা করছেন, কিভাবে তিনি বিষয় ঠিক করবেন আর কোন বিষয়ে কে লিখবে এবং কার লেখা দিয়ে তার পারপাসটা সার্ভ হবে, সেটার জন্য কিন্তু একটা নিজস্ব মেধা এবং চিন্তার দরকার আছে। সেক্ষেত্রেও তিনি অনেকটা সফল। আমরা তার সাফল্য চাই, সাফল্য আরো ছড়িয়ে পড়ুক। তিনি আমাদের বাংলা ভাষা সাহিত্যের সেবক হিসেবে আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকুন, এই প্রত্যাশা করি। নিশ্চয়ই আবার দেখা হবে। আপনি ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।